আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ স্যার, ভালো আসসালাম। আছি। আপনি আলহামদুলিল্লাহ কেমন ভালো আছেন আছি স্যার? স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আপনাদের নামগুলো বলেন প্লিজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি রাফসান, গ্লোবাল ওশা একাডেমির একজন স্টুডেন্ট। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফরিদুল আলম, গ্লোবাল ওশা একাডেমির একজন ছাত্র। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাকিদুল ইসলাম, গ্লোবাল ওয়াসা একাডেমির একজন ছাত্র। আসসালামু আলাইকুম, আমি সাহাদাত হোসেন, গ্লোবাল ওশা একাডেমির একজন ছাত্র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ওমর ফারুক। আমি গ্লোবাল উষার চিফ ট্রেনার। আমার সেফটি লাইনে 23 বছর এক্সপিরিয়েন্স। অনেক মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করছি। লাস্ট জব করছি হলো হুন্ডাই মোবেক্স এয়ারপোর্টে, যে অটোমেশনে, যেটা একদম অটোমেটিক্যালি কাজ হবে, মানে বিমান না টাচ করলে মালগুলো যে অটো আসবে যাবে, এই কাজটা আমরা করছি। অটোমেশন হুন্ডাই করছে এটা। তো এখানে আমি সেফটি ম্যানেজার হিসেবে আছিলাম। তো ইনশাল্লাহ আশা করি যে আজকের ক্লাসে আমরা অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব, যে আর জিনিসগুলো। আমার ক্লাস শুরুর আগে একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ জি, বলেন প্লিজ। হ্যাঁ স্যার, সেটা হলো গতকালকে আমরা যে কোর্সটা করেছিলাম WPR, আমাদের এক ভাই বেরোয় গেছিল, তখন ক্লাসটা অফ হয়ে গেছিল। তো ক্লাসটা কি ওইখানেই আমাদের শেষ হয়ে গেছে, নাকি নেক্সট আরো কিছু ছিল যেগুলো আমরা জানতে পারিনি? না, ওই ক্লাসগুলো অতটুকুই ছিল। তারপরও আপনাদের জন্য অফার হইলো যে আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন, কোনো কিউরি থাকে, ওইটা আবার রিপিট করা হবে, বা ওইটা সম্বন্ধে আরো যদি বিস্তারিত জানতে চান ওইটা আলোচনা করবে। তা আজকের ক্লাসটা শেষ করে নেই, ক্লাস শেষে আপনার ওই ব্যাপারে কথা বলবো। আমি দুইটা ভিডিও জি স্যার। দিছি। ওটা দুইটা জি ভিডিও স্যার। দিছি, তারপরে মনে করেন শিক্ষার তো শেষ নাই, তাই না? সেফটিটা হইলো বিশাল ব্যাপার। তারপরে যদি আমরা কিছু শিকার থাকে, অবশ্যই আমি এটা আলোচনা করবো। আমি হইলো মানে স্টুডেন্ট বান্ধব বলতে পারেন। মানে আপনি জি কি স্যার। কোর্স করতেছেন, কোনটা করতেছেন, ওইটার দিকে আমি খেয়াল করবো। আমি আপনার কতটুকু দিতেছি এটাই আমি খেয়াল করবো। তবে আজকের কোর্সটা অনেক ইম্পর্টেন্ট, আমি এটা শুরু করছি। এটা হইলো উষা উষা 30 আওয়ার্স কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ট্রেনিং। এই কোর্সটা ওয়ার্ল্ডের সব জায়গায় চিনে। যেমন ওই মাইক্রোসফট, বিল গেটস এর সবাই চিনে। উষা পৃথিবীতে একটাই আছে। যেমন নিবোস নিবোস পৃথিবীতে একটাই আছে। আয়ুষ, এটা পৃথিবীতে একটাই আছে। যেমন আমরা যেমন ঢাকা পোর্ট, রাজশাহী পোর্ট, এটা পরিচিত। আর এই পৃথিবীতে কয়েকটা প্রতিষ্ঠান আছে সেফটি, বিশেষ করে ইংল্যান্ড আর আমেরিকা বেজ। উষাটা হইলো আমেরিকান বেজ একটা সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই চিনে। অনেক এই কোর্সটাতে ইচ্ছা করলে অনেক কিছু শিকার আছে। এই কোর্সটা যদি আমরা সুন্দরভাবে বুঝতে পারেন, তাও সেফটি সুন্দরভাবে করতে পারবে। এই কোর্সের মধ্যে কি আছে? একটা লোক মানে ইনজুরি হয়েছে, ছোটখাটো ইনজুরি, যেটা হসপিটালে নেওয়া যাওয়ার আগে যে ট্রিটমেন্টটা দেয়, এটার ফার্স্ট এড বলে। এই কোর্সটা করলে ফার্স্ট এড সম্বন্ধে জানতে পারবে। এই কোর্সটা করলে বেসিক ফায়ার সেফটি সম্বন্ধে জানতে পারবে। এই কোর্সটা করলে লিফটিং এন্ড রিগিং কিভাবে করতে হয় এটা জানতে পারবেন, এবং লিফটিং এর ডিটেল জানতে পারবেন। এই কোর্সটা করলে আমরা কি জানতে পারবেন? ওয়ার্ক এন্ড হাইড এ কাজ। এই যে এখানে ওয়ার্ক এন্ড হাইড কাজ, এটা ওয়ার্ক এন্ড হাইড কাজ বলে। এই যে ছবিগুলো, এখানে কাজ কিভাবে করতে হয় এটা জানতে পারবে। স্ক্যাফোল্ডিং এ কিভাবে কাজ করতে হয় এটা জানতে পারবে। সিজার লিপে কিভাবে কাজ করতে পারে, কেরিনে কিভাবে কাজ করতে হয়, এটা সব জানতে পারবে। পার্ট টুলসে কিভাবে কাজ করতে হয় এটা জানতে পারবে। ম্যানুয়াল হ্যান্ডলিং কিভাবে করতে হয় এটা জানতে পারবে। কিভাবে পারমিট বানাইতে হয় এটা জানতে পারবে। কিভাবে রিসেসমেন্ট বানাইতে হয় এটা জানতে পারবে। কিভাবে জব সেফটি অ্যানালাইজ বানাইতে হয় এটা জানতে পারবে। পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট সম্বন্ধে জানতে পারবেন। আপনি এই যে হ্যাজার্ড, যে রিস্ক কমায় কতগুলো জিনিস দিয়ে, যেমন লাইভলিহুড এর মাধ্যমে রিস্ক কমায়, কনসিকুয়েন্সের মাধ্যমে রিস্ক কমায়, কনসিকুয়েন্স লাইভলিহুড এর মাধ্যমে রিস্ক কমায়, এটা আমরা দেখাবো বাস্তবে। এই জিনিসগুলো জানতে পারবেন। কিভাবে এলিমিনেশনের মাধ্যমে রিস্ক কমায়, কিভাবে সাবস্টিটিউশনের মাধ্যমে রিস্ক কমায়, কিভাবে ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলের মাধ্যমে রিস্ক কমায়, কিভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলের মাধ্যমে রিস্ক কমায়, কিভাবে পিপির মাধ্যমে রিস্ক কমায়। তার মানে এই কোর্সটা অনেক ইম্পর্টেন্ট। মোটামুটি সেফটির মধ্যে, মানে ছোট কোর্সের মধ্যে এখানে অনেক কিছু আছে। যেমন নিবস টিবস, এটি তো অনেক আরো বড় কোর্স। তো এই নিবস পরীক্ষার মধ্যে 24 ঘন্টা পরীক্ষা দিতেই লাগে। তো এই যে উষা, এই কোর্সটা অনেক ইম্পর্টেন্ট। এটা যারা বিদেশ আছে
আমি যতটুকু জানি সৌদি আরব, আমি আবুধাবিতে ছিলাম। তো এই কোর্সটার কদর আছে, মানে ছোট কোর্সের মধ্যে এই কোর্সটা অনেক পরিচিত। এবং আপনি এই কোর্স যদি সার্টিফিকেশন পান, এই অনুসারে যদি নলেজ রাখেন, তাইলে আপনি কি করতে পারবেন, সেফটি অফিসে, মিনিমাম সেফটি অফিসের হিসেবে কাজ করতে পারবেন। তাহলে এটা কোথায় থেকে সার্টিফিকেটটা আসবে? ইন্টারন্যাশনাল বোর্ড অফ সেফটি প্রফেশন, এটা কোনো অনেক বড় ব্যাপার। এটা ইউকে থেকে আসবে, ওখানে একটা বোর্ড আছে, ইন্টারন্যাশনাল বোর্ড অফ সেফটি প্রফেশনাল। এই বোর্ড থেকে সার্টিফিকেটটা আসবে। এখন এই যে এটা হলো উষা, অকুপেশনাল সেফটি হেলথ অ্যাডমিনিস্ট্রেটর। এই জিনিসগুলো আপনার জানতে হবে। অকুপেশনাল বলতে কি বোঝেন, সেফটি বলতে কি বোঝেন, হেলথ বলতে কি বোঝেন, এডমিনিস্ট্রেটিভ বলতে কি বোঝেন। এখানে পেলাম 25টা মাল্টিপল কোশ্চেন আসে, এর মধ্যে এইটা আসবে। উষা দিয়া সমান সমান আরো 3টা উত্তর থাকবে, সাথে সাথে এইটা থাকবে, অকুপেশনাল সেফটি হেলথ অ্যাডমিনিস্ট্রেটর। তাহলে আমি একটা প্রশ্ন দিলাম, বইলে দিলাম, এটা মনে রাখবেন। অকুপেশন বলতে পেশা বোঝায়, যেমন আমরা একটা পেশা, একজন সেফটি অফিসার হইতে পারে, একজন রিগারম্যান হইতে পারে, একজন সিগন্যালম্যান হইতে পারে, একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হইতে পারে, একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হইতে পারে। বিভিন্ন ধরনের পেশা হইতে পারে, সিএম হইতে পারে, কনস্ট্রাকশন প্রজেক্ট ম্যানেজার হইতে পারে, ডাক্তার হইতে পারে। এটা হলো পেশা। সেফটিটা কি? আপনি সেফটি যদি সংক্ষেপে বলেন, হ্যাজার্ড ফ্রি, হ্যাজার্ড ফ্রি, হ্যাজার্ড এন্ড রিস্ক ফ্রি। যেখানে হ্যাজার্ড নাই, রিস্ক নাই, হ্যাজার্ড এন্ড রিস্ক ফ্রি ওয়ার্ক এনভায়রনমেন্ট। যে এনভায়রনমেন্টে বিপদও নাই, রিস্ক নাই, এটা হলো সেফটি। হেলথ কি? যেখানে অসুস্থতা নাই, ইলনেস নাই, এটা হেলথ। তাই এই যে অকুপেশনাল, এই যে সেফটি, এই যে হেলথ, এটা কন্ট্রোল করতে হবে, এডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল করতে হবে। এডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল করবো কিভাবে? Excuse me। আমরা এটা মেথডিস্টের মাধ্যমে কন্ট্রোল করতে পারি, আমরা রিস্ক অ্যাসেসমেন্ট কন্ট্রোল করতে পারি, জব সেফটি অ্যানালাইসিসের মধ্যে করতে পারি, পারমিট টু ওয়ার্কের মাধ্যমে করতে পারি, সাইনেজের মাধ্যমে করতে পারি, চেক লিস্টের মাধ্যমে করতে পারি। কনফিডেন্স, কম্পিটেন্ট ওয়ার্কার, কম্পিটেন্ট বললেই কম্পিটেন্ট হলো একটা শব্দ, ওটার মধ্যে 4টা শব্দ লুকাইতে আছে, নলেজ আছে, স্কিল আছে, ট্রেনিং আছে, এক্সপিরিয়েন্স আছে। এইভাবে আমরা কি এই ওয়ার্ক প্লেসে হ্যাজার্ড আমরা কমাইতে পারি। তাহলে এই জিনিসগুলো আপনারা জানবেন। আর আমরা এখন নিচে যাইতেছি, সেটা হইলো এই যে এখানে বলছে যে আমরা যে কোর্সটা করবো, এই কোর্সটা গুলো কি লাভ, এই কোর্সটা গুলো কি লাভ। মানে এটা একটা কোর্স, আগেই বলছি, এরকম একটা কোর্স যে কোর্সটা শিখলে সে মালিক পক্ষ হোক, ওয়ার্কার হোক, যে কোনো পেশারই হোক, সে কম্পিটেন্ট হইতে পারবে। সে তার যে সেফ ভাবে কাজ করার জন্য যত নলেজ, এই নলেজ গুলো নিতে পারবে। কি হইতে পারবে? সে মানে স্কেল হইতে পারবে, নলেজ হইতে পারবে, তারপর তার ট্রেনিং থাকবে, এক্সপিরিয়েন্স থাকবে। এই জিনিসটা, এটা হলো মূল জিনিস। আমি যে জিনিসগুলো বলবো এটা মনে রাখবে। আবার এটা পড়ে অনেক কিছু হয়তো বুঝবেন না, কিন্তু আমাদের অনেক এক্সপিরিয়েন্স, তো তাই আপনি জিনিসগুলো মনে রাখলে এটা আপনি বুঝতে পারবেন। তারপর যে জিনিসটা আসছে, এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। এটা এই উষারটা অন্য সবগুলো ইম্পর্টেন্ট একটা দিক দিয়া, যে যে জিনিসটা অন্য কোথাও নাই, সেটা আমি বলতেছি। এই জিনিসটা মনে রাখবেন। উষার একটা বিশেষ ধরনের গুণ আছে, যে এটা রেফারেন্স আছে। যেমন আমি ওয়ার্ক এন্ড হাইডে কাজ করবো, ফল প্রোটেকশন, এটা রেফারেন্স আছে। আমি কেমিক্যালি কাজ করবো, রেফারেন্স আছে। স্ক্যাফোল্ডিং এ কাজ করবো, রেফারেন্স আছে। রেসপিরেটরি সিস্টেম প্রোটেকশনে কাজ করবো, রেফারেন্স আছে। রেফারেন্স কেন দরকার হয়? ওয়ার্ক প্লেসে আপনি একটা ডকুমেন্ট বানাইলেন, করিম রহিম সবাই বানাইলো, কোথায় থেকে আপনি এটা লিখছেন? এক একজন এক এক মতো হইতে পারে, অনেক লোকের অনেক মতামত হইতে পারে। আপনি বলবেন যে আমি উষা, একটু কিন্তু উষা ফল প্রোটেকশনের 926x5 এই রেফারেন্সে লিখছি, তাইলে এই কথার উপর কেউ হাত বসাইতে পারবে না। এটা খুব স্ট্রং একটা কথা বলবে। যেমন আমরা যদি এই ইসলামিক কথা বলি, বা একটা ইসলামিক কথা বলি, ভাই আপনি এটা কোথায় থেকে রেফারেন্স, এই কোরআন থেকে বলছেন না হাদিস থেকে বলছে? যখন বলে যে কোরআনে এত নম্বর আয়াত, হাদিসের এত নম্বর, এটা বুখারী শরীফ হাদিস, তখন ওই কথাটা অনেক গুরুত্ব রাখে, কেউ কিছু বলে না, তর্ক করে না। যখন বলতে না পারে, তখন বলছে ভাই এটা মনে হয় জাল হাদিস হইতে পারে। তো এই আর কি, এরকম সেফটি লাইনে অনেক প্রফেশনাল পাবেন। তো এই জন্য উষাটা হইলে এই দিক দিয়ে ইম্পর্টেন্ট। হ্যালো, জি জি শোনা স্যার, যায় আবার? শুনতে পাচ্ছি।
তাইলে জি এই স্যার, যে শোনা যাচ্ছে। উষাটা হইলো শোনা এই জন্য যাচ্ছে, বলেন। উষাটা হইলো এই জন্য ইম্পর্টেন্ট, এখানে রেফারেন্স আছে, নিবসে রেফারেন্স নাই, অন্যগুলোতে রেফারেন্স নাই, এটা রেফারেন্স আছে। এটা আপনি একটা ডকুমেন্ট বানাইলে কোন রেফারেন্স যে ওয়ার্কিং হাইডে যদি করে থাকেন ওই রেফারেন্স দিয়ে দিবেন, কেমিক্যাল নিয়ে ডিল করে একটা রেফারেন্স দিতে, এটাও এই জন্য গুরুত্বপূর্ণ। এখন আসা যাক ফল প্রোটেকশন কি। ফল প্রোটেকশন মানে উপরে কাজ করা। এটা আপনি স্ক্যাফোল্ডিং এর উপর কাজ করতে পারেন, ম্যান লিভের উপর কাজ করতে পারেন, সিজার লিভের উপর কাজ করতে পারেন, কেরিন দিয়ে উপরে কাজ করতে পারেন। কাজ করার জন্য ওখান থেকে যাতে মানুষ না পড়ে যায়, তারপর মেটাল না পড়ে যায়, এটার জন্য আপনার সেফটি দিতে হবে, প্রোটেকশন নিতে হবে। তাই কি আমি যেমন মনে করি স্ক্যাফোল্ডিং এ কাজ করবেন, স্ক্যাফোল্ডিং এ কাজ করলে তো স্ক্যাফোল্ডিং তো আবার একটা বিশাল ব্যাপার, ওখানে তো আর সব জানা সম্ভব না। ওই গ্রিন ট্যাগ আছে কিনা এটা দেখলেন, আসা যাওয়ার জন্য অ্যাক্সেস ওয়ে আছে কিনা এটা দেখলেন, তারপর ওখানে কি দেখলেন, আপনি ওখানে আপনার যে প্ল্যাটফর্ম এটা ঠিক আছে কিনা, মিড ডিল ঠিক আছে কিনা, গার্ডরিল ঠিক আছে কিনা, টু বোর্ড ঠিক আছে কিনা, চারদিকটা ব্যারাকেশন দেওয়া আছে কিনা, ওই যে উপরে কাজ করলে কিছু নেসেসারি সাইন আছে ওই সাইন গুলো আছে কিনা, এটা আপনি দেখা পরে আপনি কাজ করবেন। তার বলে হ্যাজার্ড কমিউনিকেশন বলতে এখানে কেমিক্যাল সেফটিকে বুঝাইছে। কেমিক্যাল সেফটিটা মানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আছে, বিসি আছে, এমএসসি আছে, কেমিক্যালের হ্যাজার্ডটা এটা অনেক বিশাল একটা ব্যাপার। কেমিক্যালের মধ্যে কি থাকে, কেমিক্যালের একটা হ্যাজার্ড আছে, গুলবালি হারমোনাইজ সিস্টেম আছে, ওখানে 9টা হ্যাজার্ড আছে। কি হ্যাজার্ড আছে, কেমিক্যাল থেকে এক্সপ্লোশন হইতে পারে, কেমিক্যাল থেকে ফ্লামেবল হইতে পারে, কেমিক্যাল থেকে অক্সিডাইজিং হইতে পারে, কেমিক্যাল থেকে মানে গ্যাস প্রেসার যে মানে নাইট্রোজেন সিলিন্ডার থাকে, অক্সিজেন সিলিন্ডার থাকে, ওখান থেকে হ্যাজার্ড হইতে পারে। ওখানে এরকম হ্যাজার্ড থাকতে পারে যেটা মেটালটারে মানে ইয়া করে জং ফলাই দিতে পারে। ওখানে এরকম হ্যাজার্ড আছে, টক্সি আছে 1 থেকে 3, যেটা মৃত্যুর কারণ হতে পারে। ওখানে এরকম হ্যাজার্ড আছে টক্সিক, যেটা আপনার স্কিন সমস্যা হইতে পারে, চোখের সমস্যা হইতে পারে। ওখানে এরকম হ্যাজার্ড আছে যেটা হেলথ সমস্যা হইতে পারে। ওখানে এরকম হ্যাজার্ড আছে যেটা আপনার পরিবেশকে কি ক্ষতি করতে পারে। তারপরে যে মানে কেমিক্যাল কলমে একটা ইয়া থাকে, সেফটি ডাটা শিট, এসডিএস, সেফটি ডাটা শিট, এই যে ডি, ঠিক মতো লেখা যাচ্ছে না, এসডিএস মানে সেফটি ডাটা শিট। আর একটা হলো এমএসডিএস, ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট হইতে পারে। তো ওখানে 16টা ইনফর্ম আছে, ওই ওই ম্যানুয়াল ফলো করে কাজ করতে হবে। ওখানে লেবেলিং আছে, ওখানে সাইনেজ আছে, এটার উপর ট্রেনিং করতে হবে, পরে কাজ করতে হবে। পরে আমরা স্ক্যাফোল্ডিং আছেন, স্ক্যাফোল্ডিং এর মনে কি, স্ক্যাফোল্ডিং এর উপর কাজ করলে স্ক্যাফোল্ডিং থেকে 4 ধরনের হ্যাজার্ড হইতে পারে, উপর থেকে পড়ে যেতে পারে। তারপর কি হইতে পারে, ইলেকট্রিকেশন হইতে পারে, মানে ইলেকট্রিসিটির সাথে লাগিয়ে পুরাটাই ইলেকট্রিকেশন হয়ে যেতে পারে। আপনি যে প্ল্যাটফর্মে কাজ করবে, কাজ করার পর অবশিষ্ট অংশ থাকে, অবশিষ্ট অংশ দিয়েও আপনি কি এ, উস্টা খাইতে পারেন, স্লিপ স্লিপ হ্যাজার্ড হইতে পারেন। তারপর কি হইতে পারে, আপনি এই স্ক্যাফোল্ডিং এর একটা ওয়েট আছে, নির্দিষ্ট ওয়েটের বেশি হইলে স্ক্যাফোল্ডিং ক্লাপস হয়ে যেতে পারে। তো এটার জন্য আমরা কি করতে হবে, ফুল বডি হার্নেস করতে হবে। এটার জন্য কি করতে হবে, অ্যাক্সেস হয়ে থাকতে হবে। এটার জন্য কি করতে হবে, আপনার এই যে উপরে যে টুলস গুলো বাইরে রাখতে হবে, এটা লেনিয়ার্ড বলে, মনে রাখবেন। উপরে গেলে টুলস বাইরে রাখতে হবে, ছোট টুলস হইলে টুলস এর মাথায় বাঁধবেন, আপনার হাতে বাঁধবেন, অথবা স্ক্যাফোল্ডিং এর সাথে করবেন। ওখানে টপ রিল থাকতে হবে, ওখানে মিড রিল থাকতে হবে, ওখানে কি থাকতে হবে, টো বোর্ড থাকতে হবে, ওখানে ফল প্রোটেকশন থাকতে হবে, ফল প্রোটেকশন লাইফ লাইন থাকতে পারে, সেফটি নেট থাকতে পারে, ফুল বডি হার্নেস থাকতে পারে। স্ক্যাফোল্ডিং কাজ করার পর জুতার মধ্যে যদি পিচ্ছিল কিছু থাকে, জুতা পরিষ্কার করে ঢুকবেন। স্ক্যাফোল্ডিং কাজ, স্ক্যাফোল্ডিং এর উপর কোনো ফকলিফট ব্যবহার করা যাবে না। এই জিনিসগুলো আপনারা জানবেন, দেখলেই বুঝবেন। এইরকম একটা শব্দ দেখে 10টা 12টা শব্দ তৈরি করতে চেষ্টা করবেন। সেফটির কাজ কি, বোঝা বুঝানো, এই জিনিসগুলো। তখন আপনার কি, আপনি যখন ইয়া টুল বক্স করবেন, মিটিং করবেন, সমানে কথা বলতে পারবেন। আপনি যেখানে 12টা জিনিস দরকার 5টা বললেন, কি লেগে গেল। আর 12টার দরকার একটা বলতে পারলেন না, তখন আপনার কি, আপনি ইজ্জতাবুরের মধ্যে আঘাত হবে। তারপর রেসপিরেটরি প্রোটেকশন, এটা হলো স্কাবা। এটা হলো কি একটা জিনিস, এটা হলো যে যেখানে অক্সিজেন কম, ওখানে অক্সিজেন সিলিন্ডার নিয়ে 30 মিনিটের জন্য 45 মিনিটের জন্য কাজ করতে হয়। তো ওই যে স্কাবা থাকে, সেলফ ব্রেথিং অ্যাপারচার, হ্যাঁ, সেলফ ব্রেথিং কন্টেন্ট অ্যাপারচার। ওইটা হইলো কি করতে হয়, ওইটা হ্যাজার্ডের উপর নির্ভর করে যাচাই করতে হয়, ওইটার মেডিকেল টেস্ট করতে হয়, ওইটা যে ব্যবহার করবে এর টেস্ট করতে হয়, ওইটার ইন্সপেকশন করতে হয়, ওইটা মেনটেনেন্স করতে হয়, ওইটার ফিটনেস আছে কিনা এটা দেখতে হয়।
তারপর হলো পাওয়ার ইন্ডাস্ট্রিয়াল ট্রাক বলতে এখানে কেরিন হইতে পারে, ফকলিফট হইতে পারে, সিজার লিফট হইতে পারে, তারপর স্ক্যাভেটর হইতে পারে। আমরা যদি কেরিন কথা বলি, তো কেরিনে তো এখানে অনেক কথা বলা যাবে। কেরিনে কাজ করার জন্য কি থাকবে, মেধা স্টুডেন্ট থাকতে হবে, কেরিনে কাজ করার জন্য পারমিট থাকতে হবে, কেরিনে কাজ আমরা জিএসএ থাকবে, কেরিনের কাজ করার জন্য কেরিনের জন্য চেকলিস্ট লাগবে। তারপর ওই যে কিসের ওই যে মানে কি বলে লিফটিং গিয়ার, যেটি ওয়েব সিলিং, ওয়ার্ড সিলিং, বুশেকেল, ডিশিকেল, এটার জন্য চেকলিস্ট থাকতে হবে। শুধু এটা থাকলে হবে না, মানে কেরিন অপারেটর কম্পিটেন্ট হইতে হবে এখানে, সিগন্যালম্যান, রিগারম্যান, সুপারভাইজার কম্পিটেন্ট হইতে হবে। শুধু কম্পিটেন্ট হইলে হবে না, ওদের থার্ড পার্টি সার্টিফিকেট থাকতে হবে। শুধু ওদের থার্ড পার্টি সার্টিফিকেট থাকলে হবে না, কেরিনের থার্ড পার্টি সার্টিফিকেট থাকতে হবে। শুধু কেরিনের থার্ড পার্টি সার্টিফিকেট থাকলে হবে না, কেরিনের এমটি টেস্ট আছে, ইউটি টেস্ট আছে, মেনটেনেন্স টেস্ট আছে। শুধু এগুলো থাকলে হবে না, এখানে লোড সার্ট আছে, লোড সার্টটা কেরিনের মধ্যে গায়ে লাগাই দিতে হবে। শুধু লোড সার্ট কেরিন গায়ে লাগাই দিলে হবে না, এখানে যে লিফটিং কোরো আছে ওদের মোবাইল আইডি কার্ড সহ এখানে এই কেরিনের গায়ে লাগাই দিতে হবে। যখন কেরিনে সরাইতে পারতে হয়, কেরিনের সমস্যা হইতে পারে, যখন তার সাথে সাথে কমিউনিকেশন করতে পারে। লগ আউট ট্যাগ আউট এটা হলো যে মানে ইলেকট্রিক্যাল মেনটেন্স কাজ করার জন্য ব্যবহার হয়। মানে এখানে যে ইকুইপমেন্ট আছে ওইটা বন্ধের জন্য প্রিপারেশন নিতে হয়, ইকুইপমেন্ট বন্ধ করতে হয়। তারপর ওখানে যে এনার্জি সোর্স আছে, এনার্জি সোর্স গুলো আইসোলেশন করতে হয়, তার মানে যত সুইচ আছে, পাওয়ার সুইচ, এগুলো অফ করতে হয়। তারপরে এটা আইটিআই দিতে হয়, পরে কাজ করতে হয়, কাজ করার পরে আবার এটা ট্যাগ আউট করতে হয়। এটা ল্যাডার ব্যবহার ইচ্ছা করলেই করা যাবে না, ল্যাডার ইনস্ট্রাকশন করতে হবে। লেডারটা কারেক্ট আছে কিনা এটা দেখতে হবে, লেডারটা সঠিক জায়গায় আছে কিনা এটা দেখতে হবে। লেডারের যদি উচ্চতা 1.8 মিটারের হয় তখন ফুল বডি হার্নেস করতে হবে। লেডারটা 100% টাই আপ আছে কিনা এটা দেখতে হবে। তারপরে ইলেকট্রিক আছে, ইলেকট্রিক্যাল ওয়্যারিং আছে, তারপরে ইলেকট্রিক্যাল জেনারেল রিকোয়ারমেন্ট আছে। ইলেকট্রিক্যাল হ্যাজার্ড মনে রাখার জন্য আমরা এটা মনে রাখবেন, ই, তারপরে এস, এ, এটা মনে রাখবেন। এখানে 6টা হ্যাজার্ড, এফ, ই, এটা হলো ইলেকট্রিকের 6টা হ্যাজার্ড। বি দিয়ে বার্ন হয়ে যেতে পারে, ই দিয়ে ইলেকট্রিকেশন হইতে পারে, এস দিয়ে ইলেকট্রিক শক হইতে পারে, এ দিয়ে এয়ার ব্লাস্ট হইতে পারে, এফ দিয়ে ফায়ার হইতে পারে, এফ দিয়া কি এক্সপ্লোশন হয়ে যেতে পারে। তাহলে আবার কি ব্যবহার করতে হবে, ফিউজ ব্যবহার করতে হবে। ফিউজ ব্যবহার করলে কি হবে, ওয়ান টাইম কাইটে এটা কানেকশন ডিসকানেকশন করে দিতে হবে। আবার কি ব্যবহার করতে হবে, আমার ব্যবহার সার্কিট সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে। সার্কিট ব্রেকার হইলে আমরা ইলেকট্রিসিটি বেশি যদি হয়ে যায়, ভোল্টেজ বেশি হয়ে যায়, সেটা ডাউন করে দিবে, আবার সার্কিট ব্রেকারটা উঁচু করে দিলে কাজ করবে। এখন আমার কি করতে হবে, এখানে আমার গ্রাউন্ডিং করতে হবে, এখানে আমার আর্থিং করতে হবে। আর্থিং করলে হিউম্যান সেফটি দিবে, আর গ্রাউন্ডিং করলে ইকুইপমেন্টের সেফটি দিবে। এখানে আমার যে আইসোলেশন আছে, এটা ব্যাড আইসোলেশন কিনা এটা দেখতে হবে। আমার এখানে সঠিক পিপি পড়তে হবে, এই জিনিসগুলো করতে হবে। তারপর কিছু মেশিন গার্ড আছে, সার্ভিস থাকে। যেমন আমরা এয়ারপোর্টে কাজ করছি, ওখানে ওই যে কনভেয়ার আছে, কনভেয়ার যখন চলে চেন গুলো সাথে মুভ করে, ওইটার মধ্যে হাত লাগলে আমরা হাত ছেঁচা যাবে, হাত ভেঙে যাবে, তো ওটি গার্ডেড করে রাখতে হবে। এরকম অনেক জিনিস আছে, বা ম্যানুয়াল হ্যান্ডিং এর সময় সারফেস আছে বা গরম কিছু আছে, ওগুলি করার আগে আপনার কি করতে হবে, আগে গার্ডেড করে নিতে হবে, পরে কি কাজ করতে হবে। এইভাবে আমরা কাজ করতে পারবো। তাহলে এই যে বি সেটটা মনে রাখবেন। বি সেট হইলো এক কথায় ইলেকট্রিকের হ্যাজার্ড গুলো মনে রাখার জন্য। বি মানে বার্ন, ই মানে ইলেকট্রিকেশন, এস মানে ইলেকট্রিক শক, এফ মানে এয়ার ব্লাস্ট, এফ মানে ফায়ার, তারপর ই মানে এক্সপ্লোশন। এই যে কতগুলো লেখা লিখছি, এখন এটি মুখস্থ হয়ে গেছে, এটাই আপনি জানবেন। উষা অনেক উন্নত, মানে একটা উন্নত মানের কোর্স, আমেরিকান কোর্স, যা তা না, আমেরিকান থেকে সার্টিফিকেটটা আসবে। তাহলে ওই অনুসারে তো আপনার নলেজটা থাকতে হবে, নলেজ না থাকলে আপনার কোনো লাভ নাই। এই সার্টিফিকেট অনেকেই নিতে পারে, নলেজ ছাড়া সার্টিফিকেট নাই। হেলথ মানে যেখানে আপনার কোনো অসুস্থতা নাই আর কোখানে রোগ নাই, এটা হইলে হেলথ। সেফটি মানে যেখানে রিস্ক নাই, হ্যাজার্ড নাই, মানে হ্যাজার্ড এন্ড রিস্ক ফ্রি ওয়ার্ক প্লেস, এটা হইলো সেফটি। এনভায়রনমেন্ট প্রোটেকশন বলতে কি বুঝে, এনভায়রনমেন্ট প্রোটেকশন বলতে এটা আমরা মনে রাখবেন।
এই যে আমার বাড়ি হলো মিরপুর, আপনার কোথায় আছেন কে জানি না, জাস্ট বোঝার জন্য বলছি। সারাদিন এখানে রান্না করে রান্না করার পর রান্নাঘরের যে অবশিষ্ট অংশটা, এটা সকালে আসে আইসে ওরা বাসি ফুকায়, পরে ময়লাটা নিয়ে যায়। এই যে ময়লাটা নিয়ে যায় এটারে কি বলে, ওয়েস্টেজ বলে। এটারে কি ওয়েস্টেজ বলে, ওয়েস্ট ম্যানেজমেন্ট একটা সেফটি, এটা এনভায়রনমেন্টের মধ্যে পড়ে। এই জন্য বললাম মনে থাকার জন্য। তো ওরা এটা নিয়ে যায়, এটা যদি এখানে দিনের পর দিন এক জায়গায় হইতো তো এটা বায়োলজিক্যাল হ্যাজার্ড হইতো, সমস্যা হইতো, এনভায়রনমেন্টের জন্য সমস্যা হইতে পারতো। তো এই জন্য এইটা একটা এনভায়রনমেন্ট মনে রাখার জন্য বললাম। বা আপনার বাড়ি প্রতিদিন রান্না বান্না করার পর যেটা নিয়ে যায় এটা একটা এনভায়রনমেন্ট হ্যাজার্ডের মধ্যে। আর এনভায়রনমেন্ট হ্যাজার্ডের মধ্যে কি পড়ে, যেমন যারা কাজ করে বা অন্য অন্য যারা, এরা যেমন এই যে পানির কারণে, বাতাসের কারণে, মাটির কারণে, মানে এই যে এনভায়রনমেন্টটা প্রভাবিত না করতে পারে। আমরা যদি এনভায়রনমেন্ট না থাকে তাহলে কি সেফটি কাজ করে, এনভায়রনমেন্ট একটা সেফটি আছে। এটার জন্য আবার কোর্সও আছে এনভায়রনমেন্টের উপর কাজ করার জন্য। আলাদা এরকম আইএসও 9001 আছে, ওখানে কোয়ালিটি বোঝায়। আইএসও 45 আছে যেটা সেফটি বোঝায়। ওইটা একটা এনভায়রনমেন্ট সেফটি একটা বিশাল ব্যাপার, যেটা মানে 2 3 দিন 4 দিন ক্লাস নিলে পরে এটা আপনি বুঝবেন। শুধু একটা বোঝেন, ওই যে বাসা থেকে ময়লা নেওয়া, এটা হলো ওয়েস্ট ম্যানেজমেন্ট, এটা বোঝেন। তারপরে বাতাসের কারণে, ময়লার কারণে, মানে আমার যে পরিবেশটা যে খারাপ হবে, ওইটা হলো এনভায়রনমেন্ট প্রোটেকশন। তারপরে হইলো কি হ্যাজার্ড। এই হ্যাজার্ড তুই তো সমস্যা। হ্যাজার্ড কি? হ্যাজার্ড মানে কি? অনেক সমস্যা। হ্যাজার্ড জিনিসটা কি? Excuse me, বললাম হঠাৎ করে গেছে। হ্যাজার্ড হইলে এরকম একটা সোর্স বা অবস্থা, যেটার কারণে মানুষের ক্ষতি হইতে পারে, সম্পদের ক্ষতি হইতে পারে, এনভায়রনমেন্টের ক্ষতি হইতে পারে। ওয়ার্ক প্লেসে যে হ্যাজার্ড গুলো, নয়েজি মেশিনারির কারণে হ্যাজার্ড হইতে পারে, কানে সমস্যা হয়ে যেতে পারে। মুভিং ফকলিফট, ফকলিফটে মুভিং করার সময় ব্যাংকসম্যান যদি সামনে পিছিয়ে না থাকে, কেউ ওটার সাথে বাড়ি খেয়ে এটা সমস্যা হইতে পারে। কেমিক্যাল ব্যবহারের সময় এটা হ্যাজার্ড হইতে পারে, ইলেকট্রিসিটি ব্যবহার করার সময় হ্যাজার্ড হইতে পারে, ওয়ার্কিং হাইডে ব্যবহার করার সময় হ্যাজার্ড হইতে পারে। তো এই হ্যাজার্ড থেকে বাঁচার জন্য আমার কি করতে হবে? একটু কিন্তু উষা, এটা মনে রাখবেন। অনেকটা অনেকটা স্ট্যান্ডার্ড আছে, আমি তো বললাম যে, যেমন আয়ুষ একটা স্ট্যান্ডার্ড আছে, নিবুজ একটা স্ট্যান্ডার্ড, উষা একটা স্ট্যান্ডার্ড। এক একটু কিন্তু উষা হিসেবে ও হ্যাজার্ড হইলো 5 প্রকার। কয় প্রকার? 5 প্রকার। সেফটি হ্যাজার্ড, বায়োলজিক্যাল হ্যাজার্ড, ফিজিক্যাল হ্যাজার্ড, অর্গানিমিক্যাল হ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ড। এটা আবার কি? সেফটি হ্যাজার্ডটা কি? সহজে বোঝেন। আপনি যে এলাকায় থাকেন বা যে রুমে থাকেন, ওখানে পানি পইরা আছে বা তোল পইরা আছে বা এলোমেলো আছে, এলোমেলো থাকার কারণে স্লিপ হ্যাজার্ড খাইতে পারেন, পিছলাই পড়ে যেতে পারেন, উস্তা খাইতে পারেন, স্লিপ ট্রিপ পইরা যেতে পারেন উস্তা খাওয়ার পরে। এটা স্লিপ ট্রিপ হ্যাজার্ড হয় সেফটি হ্যাজার্ডের কারণে। বায়োলজিক্যাল হ্যাজার্ডটা আবার কি? ওরা কুকুরে কামড় দিতে পারে, সাপে কামড় দিতে পারে, ডেঙ্গু মশা কামড় দিতে পারে। তারপরে আপনার কি ব্যাকটেরিয়া ভাইরাসে এই যে হ্যাজার্ড, ওখান থেকে হ্যাজার্ড হইতে পারে। এই জিনিসগুলো মনে হয়। ফিজিক্যাল হ্যাজার্ড কি? রোদ্রে কাজ করতেছে, সে রোদ্রে কাজ করতেছে, এখানে কি আসতেছে, রেডিয়েশনের মাধ্যমে সে গাইমা যাইতেছে, এই হ্যাজার্ডটাও একটা হ্যাজার্ড। এই হ্যাজার্ডের কারণে এরকম যদি রেডিয়েশন হয় তাহলে কি করতে হবে? রোদে কাজ করলে আপনি সেফটি হিসেবে কি করতে হবে? বেশিক্ষণ কাজ করা যাবে না। মনে হয় 40 মিনিট কাজ করলো, 40 মিনিট কাজ করলে তোর 2 বার পানি খাইতে হবে, রেস্ট সেন্টার করতে হবে, পরে কাজ করতে হবে। এরকম করতে হবে। এরকম ম্যানুয়াল হ্যান্ডলিং ইন্টারন্যাশনাল ল অনুসারে আজকে থেকে জানবে, একজন 20 কেজির বেশি নিতে পারবে না। 20 কেজির বেশি হইলে 2 জন লাগবে। ম্যানুয়াল হ্যান্ডলিং এর সময় তার এই হাতে গ্লুভস পড়তে হবে। আরে এটা তো বক্স, এরকম হইতে পারে সারফেস, হাত সমস্যা হয়ে যেতে পারে। কেমিক্যাল হ্যাজার্ড, কেমিক্যাল হ্যাজার্ডের সময় সেফটি ডাটা শিট ব্যবহার করতে হবে, সাইনেজ ব্যবহার করতে হবে, ট্রেনিং প্রাপ্ত হইতে হবে। এই হ্যাজার্ড গুলো আমাদের, এই হ্যাজার্ড নিয়েই কাজ করতে হবে। কিভাবে এই বিপদ দূর করতে হয় এটা শিখতে হবে, কিভাবে রিস্ক দূর করতে হয় এটা শিখতে হবে। এটা আজকের ক্লাসে আছে। আয়ুষের ছোট কোর্সের মধ্যে আয়ুষেও ভালো, উষার চেয়ে আয়ুষে বেশি ভালো আছে। কিন্তু উষা তো আছে, আমি ওই আয়ুষ উষা দোনোটা একসাথে এখানে শিখাবো। ওই জিনিসটাই বেশি পেছাবো, আপনাদের পড়াশোনা করবো। আপনারা আমার পড়াশোনা করবেন, বুঝিয়ে নিবেন কিভাবে হ্যাজার্ড কমাইতে হয়, রিস্ক কমাইতে হয়। এটা হলো মূল জিনিস। যত জিনিস শিখছি সবই ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো কিভাবে হ্যাজার্ড কমাবো, রিস্ক কমাবো। তাহলে এই জিনিসগুলো আমরা বুঝবো। আচ্ছা, রিস্কটা মনে রাখবেন।
এটা আবার কোথা থেকে আসলো? রিস্ক হইলো এরকম একটা জিনিস যেটার মধ্যে লাইভলিহুড আছে, কনসিকুয়েন্স আছে। এখন লাইভলিহুড তো ইংরেজি শব্দ, কনসিকুয়েন্স ইংরেজি শব্দ। এটা যদি মনে না থাকলে ক্ষতির সম্ভাবনাও আছে, ক্ষতির পরিমাণও আছে। রিস্ক হলো এরকম একটা জিনিস, ওটার মধ্যে দুইটা জিনিস আছে, ক্ষতির সম্ভাবনা আছে এবং কি ক্ষতির পরিমাণও আছে। ওয়ার্ক প্লেসে ক্ষতি আবার এই 5 ধরনের হয়, ক্ষতির সম্ভাবনাও 5 ধরনের হয়। যদি এটা ভেরি লাইকলি হয় তাহলে এটা সম্ভাবনা মানে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট না, 100 মারা যাবে। ক্ষতি সম্ভাবনা লাইকলি হলে 75% বোঝায়, বা একটা হাত যাবে পা যাবে, এটা ডিজেবল হয়ে যাবে। ক্ষতি সম্ভাবনা যদি 50% বোঝায়, এটা ফেয়ারলি লাইকলি বোঝায়, যেটা মানে আমি 3-4 দিন ট্রিটমেন্ট করার পর ভালো হয়ে যাবে। ক্ষতি সম্ভাবনা যদি হালকা চামড়া ওইটা গেল, ফার্স্ট এড দিয়ে দিলেন ঠিক হয়ে গেল। তো এই যে এরকম হইলে ওইটা ওইটা আনলাইকলি বলে। তারপর ভেরি আনলাইকলি, হোঁচট খাইলেন, ব্যথা পাইলেন, 2 মিনিট পরে আবার ঠিক হয়ে গেল, ওটা ধরা যায় না, এটা কাউন্টেবল। হ্যাজার্ড সমান রিস্ক সমান কি, এই রিস্ক সমান হইল আপনি লাইকলিহুড মনে রাখবেন, এল ইন্টু সি কনসিকুয়েন্স। মানে এই রিস্ক সমান লাইকলিহুড ইনটু কনসিকুয়েন্স। লাইকলিহুডটা কি, ক্ষতির সম্ভাবনা, কনসিকুয়েন্স কি, ক্ষতি। আবার এই কনসিকুয়েন্সটা নিবসের ভাষায় সেভারিটি বলছে, এখনো সেভারিটি মনে আছে। তাহলে লাউ আর কদু যেমন এক, কনসিকুয়েন্স আর সেভারিটি এক, এটা আমরা মনে রাখবো। ওয়ার্ক রিলেটেড ইন হেলথ, ওয়ার্ক রিলেটেড ইন হেলথ এখানে দেখা গেছে গবেষণা কইরা যে ওয়ার্ক রিলেটেড কাজনে বা ইন্ডিভিজুয়াল যে কাজ করে, মানে কম্বাইন্ড কাজ করা অথবা এককভাবে কাজ করার কারণে অ্যাজমা হইতে পারে, তারপরে কি ক্যান্সার হইতে পারে। এই জন্য এটার জন্য কি করতে হবে, এটার জন্য কন্ট্রোল মেজার নিতে হবে। ওয়ার্ক রিলেটেড ইঞ্জুরি এন্ড হেলথ একটা এখানে গবেষণা করে দেখা গেছে যে যে কোন কারণে কতজন লোক এফেক্ট হয়। যেমন ক্যান্সারের কারণে মানে 16% মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়। আদার্স যেটা এটা 30% হয়। শ্বাস প্রশ্বাসের কারণে এটা 14% হয়। হার্ট ডিজিজের কারণে 6% হয়। তারপর মেন্টাল ইলহেলথের কারণে 17% হয়। ম্যানুয়াল হ্যান্ডলিং এর কারণে 27% হয়। মানে হেয়ারিং লসের কারণে কি হয়, 7% হয়। তারপর মানে মারা যায় যেটা, এটা হইলো 1% হয়। তারপরে ইনজুরি, বিভিন্ন ধরনের ইনজুরি, যেটা 11% হয়। পার্সেন্টেজটা জাস্ট মনে রাখার জন্য আমরা দিচ্ছি। এখন আনসেফ এক, আনসেফ কন্ডিশনটা বুঝতে হবে, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। আচ্ছা, আনসেফ একটা, আনসেফ কন্ডিশনটা বোঝেন। আনসেফ একটা হলো আপনি ওয়ার্ক প্লেসে ওখানে উপরে কাজ চলতেছে, সবকিছু চলতেছে, আপনি হেলমেট পরেন নাই, মনে করেন ওর তো হেলমেটটা পরে যাচ্ছে কিন্তু আপনি হেলমেটই পরেন নাই, এটা হলো আনসেফ এক। আর হেলমেট না পরার পর উপর থেকে যে কোনো জিনিস পড়ে যেতে পারে ওর মাথার উপর, এটা হলো আনসেফ কন্ডিশন। তো এই আনসেফ অ্যাক্টের জন্য 80% অ্যাক্সিডেন্ট হয়, আনসেফ কন্ডিশনের জন্য 20% অ্যাক্সিডেন্ট হয়। যেমন আনসেফ অ্যাক্টের জন্য যদি 80% হয়, কন্ডিশনের জন্য আনসেফ অ্যাক্ট, আনসেফ কন্ডিশনটা আমাদের বিস্তারিত জানা দরকার, সেটাই আমরা জানবো। তো এখানে বলছে যে আমি এখন নেই, এখানে বলছে যে এই যে তাড়াহুড়া শর্টকাট করার জন্য, কন্ট্রোল মেজার নেওয়ার জন্য না নিলে এটা আনসেফ। আনসেফ অ্যাক্টের জন্য আপনার 80% লোক মারা যায়। এর যেমন আমরা আপনি কি গ্রাইন্ডিং মেশিন ব্যবহার করেন, ওখানে ডিস্কের একটা স্পিড আছে, আপনি ডিস্কের স্পিড না দেখিয়ে আন্দাজে ম্যানুয়াল যেটা, ওটা না দেখিয়ে ব্যবহার করে দেখলেন, তাহলে এটা হইলো কি আনসেফ অ্যাক্ট হইতে পারে। তারপর আপনি কি করবেন, কনফারেন্স স্পেসে কাজ করবেন। কনফারেন্সে একটা হাই রিস্ক কাজ, ওখানে ট্রেনিং নিতে হবে, ওখানে পারমিট নিতে হবে, ওখানে রেস্কিউ টিম থাকতে হবে, ওখানে রেস্কিউ আইটেম থাকতে হবে, চারদিকে ব্যারিকেড থাকতে হবে, সাইনেজ থাকতে হবে, বলা নাই করা নাই, ভিতরে ঢুকে গেলেন গা। এরকম যদি করে এটা আনসেফ অ্যাক্ট হবে, এর জন্য পানিশমেন্ট হইতে পারে। আর ওটা কি, আর একটা হলো যে আপনার কোনো মেশিন মুভিং হইতেছে, মেশিন যদি মুভিং অবস্থায় কোনো কাজ করা যাবে না, মেশিনটা অফ করতে হবে, কাজ করতে হবে। আনসেফ এক কি, আপনি সেফটি গুগল পড়লেন না। আনসেফ এক কি, আপনি গ্রাইন্ডিং মেশিন করলেন যে সেফটি গুগল পড়লেন না, পরপর পিপি পড়লেন না, পিপি মানে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, এইটা হলো আনসেফ অ্যাক্ট।
হইতে পারে। আনসেফ কন্ডিশন কি, যে আপনার পুয়ার গার্ডিং, যে যে জিনিসটা গার্ড করার কথা ওটা মানে অর্ধেক করছেন, পুরোপুরি করেন নাই, তো ইনসাফিসিয়েন্ট হওয়ার কারণে এটা সমস্যা হইতে পারে। তো এটা হলো আনসেফ কন্ডিশন। হ্যান্ড টুলস, যেমন গ্রাইন্ডিং মেশিন আছে, ওয়েল্ডিং মেশিন আছে, গ্যাস গ্যাস কাটার আছে, এগুলো কি মানে ডিফেক্টিভ হইলে চলবে না, যে কোনো সময় কি আপনার ইয়ে হইতে পারে, অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট হইতে পারে। তারপর আপনি যে পুয়ার লেআউট, মানে হাউস কিপিং ভালো থাকতে হবে, একবারে গেজা গেজা কাজ করা থাকা যাবে না, মানে স্পেস নিয়ে কাজ করতে হবে। ইনস্ট্রাকশন সময় সাউন্ড বেশি হইলে কি সে কথাগুলো যে বলবে, অথবা আমরা যখন টুলবক্স মিটিং করবেন সবার অফ করাই নিবেন। এদিক দিয়ে প্রজেক্ট ম্যানেজার কথা বলতেছে, এদিক দিয়ে এক কথা বলতেছে, এরকম হবে না। বলবে যে এক্সকিউজ মি, টুলবক্স মিটিং হবে, সবাই অফ করেন, এটা আপনি বলতে পারবেন। এর কথা বললে তো আরেকজন শুনবে না, আর না শুনলেই তো ইনস্ট্রাকশন মানবে না, আর অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট হবে। তারপর কি লাইটিং কম থাকলে হবে না, ওখানে ভেন্টিলেশন কম থাকলে হবে না। এটা হলো আনসেফ কন্ডিশন, এই আনসেফ কন্ডিশনে করা যাবে না। হ্যাজার্ড এন্ড রিস্ক, হ্যাজার্ড এন্ড রিস্ক এটা আমরা পড়ছি, সেফটি হ্যাজার্ড কি এটা পড়ছি, ফিজিক্যাল হ্যাজার্ড কি এটা পড়ছি, বায়োলজিক্যাল হ্যাজার্ড কি পড়ছি, কেমিক্যাল হ্যাজার্ড কি এটা পড়ছি, অর্গানিক্যাল হ্যাজার্ড কি এটা পড়ছি। আমরা কি সেফটি হ্যাজার্ডের মধ্যে দেখি স্লিপ ট্রিপ হ্যাজার্ড, এটা একটা সেফটি হ্যাজার্ড। কোনো কিছু রূপ থেকে, ল্যাডার থেকে, স্ক্যাফোল্ডিং থেকে, স্টার থেকে পড়ে যায়, এটা একটা সেফটি হ্যাজার্ড। আমরা এই যে কেরিংটা যদি পাওয়ার লাইন ইলেকট্রিসিটির সাথে হইয়া যদি এটা ইলেকট্রিকেশন হয়ে যায়, এটা একটা হ্যাজার্ড। আনগার্ডেড কোন মেশিনারি মুভিং করলে এটা একটা হ্যাজার্ড হইতে পারে। কিছু জিনিস বইরা আঘাত হওয়া, এটা একটা হ্যাজার্ড হইতে পারে, কনফাইন্ড স্পেস হিসেবে একটা হ্যাজার্ড হইতে পারে। বায়োলজিক ফিজিক্যাল হ্যাজার্ড, এই যে এটা একটা ফিজিক্যাল হ্যাজার্ড। কি হইতে পারে, লাউড নয়েজ হলে এটা হ্যাজার্ড হইতে পারে। তারপরে আপনার রোদের কারণে রেডিয়েশন হইতে পারে, আলফা বিটা গামা রের কারণে আপনার হ্যাজার্ড হইতে পারে। তো এই জিনিসগুলো আপনার সান রের কারণে, তা আলট্রাভায়োলেট রে কারণে হ্যাজার্ড হইতে পারে। বায়োলজিক্যাল হ্যাজার্ড অলরেডি বলছি, কুকুরে কামড় দিতে পারে, সাপে কামড় দিতে পারে, ডেঙ্গু মিশি কামড় দিতে পারে, যদি এটি না দেয় এটার জন্য নিতে হবে। কেমিক্যাল হ্যাজার্ড বিস্তারিত বলছি, সেফটি ডাটা শিট ব্যবহার করতে হবে, মেটাল সেফটি ডাটা শিট। কেমিক্যাল হ্যাজার্ডের 9টা হ্যাজার্ড আছে, এটি কাজ করতে হবে, এখানে লেবেলিং থাকতে হবে, এখানে সাইনিজ থাকতে হবে, এটার উপর ট্রেনিং করতে হবে, পরে কাজ করতে হবে। অর্গানিক্যাল হ্যাজার্ড হলে ম্যানুয়াল হ্যান্ডলিং, বা সে যে মানে এলোমেলো, মানে যখন বসবে চেয়ারটার সাথে লাগায় বসবে, এরকম ঝুঁকায় কাজ করা যাবে না। ভাইব্রেশন করার সময় সে অল্প সময়ের জন্য করবে, লং টাইম করবে না। আপনি লিফটিং করা যাবে না, একা দ্বারা লিফটিং করা যাবে না, ফোর্স করে কাজ করা যাবে না, ইমপ্রপারলি অ্যাডজাস্টমেন্ট অফিস ফার্নিচার করা যাবে না, এটি করলে আপনি হ্যাজার্ড হবে। অকুপেশনাল হেলথ এন্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম, আচ্ছা এটা অনেক মোস্ট ইম্পর্টেন্ট, এটা জানেন। এখানে একটু বিস্তারিত বলা দরকার। এই যে এটা এটা মনে রাখেন, এটা এখানে 3টা কোর্স আছে, এক একটা কোর্স 15,000 টাকা করে লাগে, সবাই করে। এটা হলো ম্যানেজমেন্ট লেভেল আছে যে এরা করে, কি জন্য করে, এই যে এখানে দেখেন আইএসও 45001, এটা একটা কোর্স। এরা কি করে, এটা দিয়ে অডিট করে, অডিট করলে এই কোর্সটা করা থাকতে হয়, তাহলে সেফটি অডিট করলে এটা করতে হয়। এটারে স্কুপ বলে, স্কুপের মধ্যে এটা পড়ে। আবার যদি আপনি কিছু ম্যানুফ্যাকচারিং করলেন, কোয়ালিটি দেখবেন, তখন আছে 9001, আইসো 9001 আছে। আর একটা আছে যে আপনি ইনভায়রনমেন্ট নিয়ে ডিল করবেন, পরিবেশ নিয়ে ডিল করবেন, ওখানে আছে 14,001, তাই এটা হলো স্কুপ। এখানে এখানে যেটা বলছে যে রেফারেন্স, আমরা যে ওর সাথে রেফারেন্স দেখে আসলাম, এখানে রেফারেন্স বলতে এই যে 45,000 আছে, 9,000 আছে। এটার মধ্যে রেফারেন্স হলো যে 45,001-এ এখানে কাজ করলে ওয়ার্কারের মতামত নিয়ে কাজ করতে হয়, কিন্তু ওই যে আপনার যে ইয়ে আছে, কোয়ালিটি যে আছে এনভায়রনমেন্টে, ওখানে ওয়ার্কার নিতে হয় না, কিন্তু কাজ করতে হলে তো ওয়ার্কারের হেল্প নিতে হবে। তখন এই যে আইএসও 45,000-এর রেফারেন্স দিয়া যে এখানে এই একটা স্ট্যান্ডার্ড আছে, এটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ড অনুসারে আমার লোক নিতে হবে, লোক নিয়ে কাজ জায়গায় কাজ করতে পারবেন। টার্ম এন্ড কন্ডিশন বলতে হ্যাজার্ড কি, বিপদ কি, রিস্ক কি, এটা আপনি জানতে হবে। রিস্ক অ্যাসেসমেন্ট কি, রিস্ক অ্যাসেসমেন্ট যদি বলি, রিস্ক অ্যাসেসমেন্ট হলো হ্যাজার্ড, তারপর কে ক্ষতি হইলো, কি ক্ষতি হইলো, এটার জন্য কি ব্যবস্থা, এটা হলো রিস্ক অ্যাসেসমেন্ট। কন্ট্রোল অফ অর্গানাইজেশন, এটা হলো আর একটা ইয়া। আর এই যে আপনি যে 3টা কোর্স আছে, 10টা টার্ম যে আছে, 10টা 3টা হুবাহুব আছে, শুধু এখানে একটা একটার সাথে ওয়ার্কার পার্টিসিপেশন পার্টিসিপেশন থাকবে, অংশগ্রহণ থাকবে, অন্যগুলোর সাথে থাকবে না। তারপরে এই যে এখানে কি, তাহলে কন্ট্রোল অর্গানাইজেশন, এখানে আমরা ইয়া থাকতে হবে, কি কন্ট্রাক্টর থাকতে হবে, সাবকন থাকতে হবে,
সাপ্লায়ার থাকতে পারে, সুপারভাইজার থাকতে পারে, ওয়ার্কার থাকতে পারে, ইঞ্জিনিয়ার থাকতে পারে। এই যে ইন্টারেস্ট পার্টি লেয়ার, এদের দিয়ে এদের ওয়েলফেয়ার ফ্যাসিলিটি দেখতে হবে, এর হলো ইন্টারেস্ট পার্টি। লিডারশিপ কি? লিডারশিপ হলো যে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্টের শুধু দায়িত্ব না, মেনটেন্যান্সের শুধু দায়িত্ব না, তার কি আছে? দায়বদ্ধতা আছে। ম্যানেজমেন্ট কি করবে? সেফ ওয়ার্ক প্লেস বানাবে। ম্যানেজমেন্ট আগে দেখবে কিনা ওখানে সেফ কি এমএস আছে কিনা, মেথডিশন আছে কিনা, পারমিট টু ওয়ার্ক আছে কিনা, জব সেফটি অ্যানালাইসিস আছে কিনা, চেকলিস্ট আছে কিনা, লোকগুলো কম্পিটেন্ট আছে কিনা, নেসেসারি সাইনেস আছে কিনা, এটা সে কনফার্ম করবে। প্ল্যানিং এ মনে রাখবেন হলে হীরা, HI, আর এটা করলাম নিচে আলোচনা করব হীরা, মানে হ্যাজার্ড আইডেন্টিফিকেশন এন্ড রিস্ক অ্যাসেসমেন্ট। এটা হলো এই যে আমরা রিস্ক প্ল্যানিং করতে হবে, মানে এই যে রিস্ক অ্যাসেসমেন্ট বানাবে এটার মাধ্যমে বানাবে। রিস্ক অ্যাসেসমেন্ট বানাইতে হলে 5টা স্টেপ আছে। তার রিস্ক মানে রিস্ক কন্ট্রোল আছে, এটা জানতে হবে। হীরা মনে রাখবেন, হ্যাজার্ড আইডেন্টিফিকেশন এন্ড কি, হ্যাজার্ড আইডেন্টিফিকেশন এন্ড রিস্ক অ্যাসেসমেন্ট, আর এ হবে, হ্যাঁ এটা HARA। তারপরে সাপোর্ট, সাপোর্ট একটা গুরুত্বপূর্ণ। আপনি কাজ করতে যাবেন, আমার ফক লিখতে হবে, কাজ করতে হলে সিজার লিখতে হবে, কাজ করতে লাগলে অনেক ইকুইপমেন্ট লাগবে, টুলস লাগবে। কাজ করতে গেলে আপনার ম্যান সাপোর্ট লাগবে, ম্যান সাপোর্ট হইলে হবে না, কম্পিটেন্ট হইতে হবে। কাজ করতে গেলে আপনার ট্রেনিং লাগবে, ইন্ডাকশন ট্রেনিং লাগবে, অন সাইট ট্রেনিং লাগবে, টুল বক্স মিটিং লাগবে। কাজ করতে গেলে কমিউনিকেশন লাগবে। নিবুস নিবুস অনুসারে কমিউনিকেশন 3 ধরনের হয়। একটা হইলো আপনার কি রিটেন কমিউনিকেশন হয়, আরেকটা হইলো একটা ভার্বাল কমিউনিকেশন হয়, আরেকটা হইলো গ্রাফিক্স কমিউনিকেশন হয়। রিটেন হইলো যেমন আপনার মেল করে জানাইলেন, আমি তো এত নম্বরে এই যে কোর্সটা করছি, কোর্সের যে ইয়া পাই নাই, রিসোর্স যেটা এই বইটা পাই না, আমার বইটা পাঠায় না, এই যে একটা রিটেন কমিউনিকেশন করলেন। আর ভার্বাল কমিউনিকেশন আপনি বললেন যে এই যে প্ল্যানিং, এটা তো আমি বুঝতে পারি না, এটা আবার বলেন তো। আমি যে আলোচনা করলাম এই যে এটা 2 ওয়ে কমিউনিকেশন, বা এটারে আপনি ভার্বাল মৌখিক কমিউনিকেশন বলতে পারেন। আর গ্রাফিক্স কমিউনিকেশন যেমন আপনি ইউলো সাইন দিয়ে একটা সাইন দিলে এটা সতর্কতা বুঝাইলো, রেড দিয়ে ডেঞ্জারাস বুঝাইলো, এগুলো। তাহলে এই সাপোর্টের মধ্যে আবার কত কিছু এসে গেল। অপারেশনের মধ্যে যেমন আমি আগুন লাগবে, আগুন লাগার আগে নকল আগুন লাগাই নিবাইলাম, মক ডিল করলাম, এটা ফায়ার ডিল বলে। এটা একটা একটা জিনিস। অথবা এখানে কেউ অসুস্থ হয়ে গেলে আমি কিভাবে ইমার্জেন্সি হাসপাতালে নিয়ে যাবো, ট্রিটমেন্ট দেবে এটা। পারফরমেন্স এলিমেন্ট মানে অডিট হয়, আপনাদের অবশ্যই কোম্পানিগুলিতে অডিট হয়। এক্সটার্নাল অডিট হয়, ইন্টারনাল অডিট হয়। এক্সটার্নাল অডিট হইলো যারা বাইরে থেকে আইসা করে। এক্সটার্নাল অডিটের জন্য এই এই ISO 45,000 লাগে যদি সেফটি অডিট করে, আর কোয়ালিটি অডিট করলে 9,001 লাগে। আর এনভায়রনমেন্টের দেখেন কি ব্যাপার, এই জন্য শেষ নাই। তারপরে কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট, এখানে কনফর্মিটি আছে, নন কনফর্মিটি আছে। আপনি কাজ করে যে কাজ করা যা করার দরকার গিয়া দেখলেন তা হয় না, এটা নন কনফর্মিটি। মানে আমার আপনার কাজের যে চাহিদা পুরো ফুলফিল হইল না। আর যদি ফুলফিল হয় তো এটা কনফর্মিটি। তাহলে এখানে আমার যদি ফুলফিল না হয় তাহলে আমার কি ছবি ওঠাই, আমি এটা অবজারভেশন দিব, রেক্টিফিকেশন করবে, তার মানে এটা কারেক্টিভ অ্যাকশন করবে। এই যে জিনিসটা, এখানে গেলে আমি ইচ্ছা করলে 3টা কোর্স হয়ে গেল, এইটুকু বললে আমরা 3টা কোর্স হয়ে গেল। মানে ওই যে অডিট করার জন্য যে 3টা কোর্স লাগে, মানে কোয়ালিটি অডিট করার জন্য, এনভায়রনমেন্ট অডিট করার জন্য, সেফটি অডিটের জন্য। মূল জিনিস করলে আমি এটাই, তারপর ওখানে আপনি আরো হয়তো আরো বিস্তারিত জানবেন। তো এই কোর্স গুলো আমরা করাই থাকি আমাদের এখানে। এক একটা কোর্স হইলো 15,000 টাকা করে। আপনি যদি ট্যালেন্ট হন, আপনি যদি ভিডিওটা বারবার দেখে এই কথাগুলো শিক্ষা ফেলেন, তাহলে তো আমরা করা হয়ে গেল। তা আমি টিচার হিসেবে এইভাবে বললাম, তারপরে আমি আর প্রশ্ন করতেন। কিন্তু আপনি এই শিখলেন কিন্তু ইয়া পাবেন না, তো সার্টিফিকেট পাবেন না, এই জন্য অবশ্যই কোর্স করতে হবে। এই সার্টিফিকেট গুলো আমেরিকা থেকে আসে, এটা কোনো দেশীয় সার্টিফিকেট না। মোহাম্মদ ফরিদুল আলম ভাই, আপনারা কি আমার কথা শুনতে পান? আমি তো একাই বলতেছি। জি, শুনতে পাচ্ছি স্যার, শুনতেছি। আচ্ছা, এখন ভাই এই যে এইটার উপরেই কথা বলবো অনেক, এডি হলো আসল, সবই আসল, বাট এটা এই যে এটা এই যে রিস্ক কন্ট্রোল এটা, আর হইলো এই যে রিস্ক অ্যাসেসমেন্টের 5টা স্টেপ, এই জিনিসগুলো বুঝে নেন। মানে কি বলে মোহাম্মদ ফরিদুল্লাহ আলম ভাই, উনি অবশ্যই ওনার এইটার উপর আরো 2 দিন ক্লাস আছে, এই রিস্ক হাজার কমানো, উনি একটা আইএলটিএস কোর্স করবে ভাই। আপনাকে কল করছিলাম এই জন্য যে আপনি আমার জানায়েন, ওই যে আপনার আইএলটিএস কোর্সটা তো আপনি একা, তো ওই কোর্সটা আমি করাবো, আপনি কখন সময় পাবেন? আপনি ইচ্ছা করলে ডাবল সময় নিতে পারেন।
9টা থেকে 10টা থেকে ক্লাস করলেন। এছাড়া যদি আপনার দিনে যে কোনো সময় সময় থাকে 4 দিন লাগবে ওই কোর্সটা বসতে, 4 থেকে 5 দিন। এর মধ্যে রিসেন্ট হ্যাজার্ডেই 2 দিন ক্লাস নেব। এটা তাই আমি ক্লাস শেষে জানাই থাক। এটা তো আপনার যেহেতু ইন্ডিভিজুয়াল, এইটুকু জানেন, পরে আমরা জানাই। তাহলে হায়ারার্কি অফ রিস্ক কন্ট্রোল আর রিস্ক স্টেপ এই জিনিসগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা স্যার, ঠিক আছে, জানাবো। আচ্ছা, এই জন্যই আমরা কল করছিলাম। এরা আমার ওই যে কোর্স আর ইয়ে আছে, তো এই জন্য আমরা সময় দিতে পারলে তাহলে এখান থেকেও করলেন, ওইটাও করলেন, তো হয়ে গেল, সার্টিফিকেটটা আগে আসলো। এই জিনিসগুলো আপনার বুঝতে হবে। এলিমিনেশন কে বলতে পারবেন? এখানে কোনো কথা বলতে হবে। এই যে আপনি রিক্স যে কমাবেন, হ্যাজার্ড যে কমাবেন, এই এলিমিনেশন দিয়ে বেশি কমে, আর পিপি দিয়ে কম কমে। রিস্ক যে কমাবেন এলিমিনেশনের মধ্যে কমাইতে পারেন, সাবস্টিটিউশনের মাধ্যমে কমাইতে পারেন, ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলের মাধ্যমে কমাইতে পারেন, এডমিনিস্ট্রেশন কন্ট্রোলের মাধ্যমে কমাইতে পারেন, পিপির মাধ্যমে কমাইতে পারেন। আর একটা হলো এটা লাইভলিহুডের মাধ্যমে কমাইতে পারেন, কনসিকুয়েন্সের মাধ্যমে কমাইতে পারেন। তো এই কমানোটা শিখতে হবে, এটা হলো মেইন জিনিস। এলিমিনেশন হচ্ছে, ধরেন কোনো দাহ্য পদার্থ বা বস্তুতে আগুন লাগলো, এর পাশের কতগুলো জিনিস আছে যেগুলো আমি রিমুভ করলে ওগুলো তার আগুন লাগবে না। মানে এই ধরনের জিনিসগুলো, ইকুইপমেন্ট গুলো সরাই ফেলা অথবা আইসোলেটেড করে ফেলা, মনে হচ্ছে এটাই আর কি স্যার। গুড, অনেক সুন্দর হয়েছে। এই তো আপনি মানে নিজে বুঝে বুঝা করছেন। অথবা আপনার বাড়ি থেকে আপনি মসজিদে যাবেন, তো একটা গর্ত, তাহলে গর্ত হইলে কি হইলো? গর্ত হইলে তো গর্তের মধ্যে পইরা পাটা ভেঙে যেতে পারে। তো এই গর্তটা আপনি রোড লেভেল করে দিলেন, তাহলে কি একদম পুরা কমে গেল। ফিজিক্যালি রিমুভ দেখা যায়, একদম কমে গেল, বেশি কমে গেল। এখন এই সাবস্টিটিউশনটা বলেন, সাবস্টিটিউশন রিপ্লেস দেখা যায়, এটা বলতে হবে ভাই। ভাই আপনাদের সবাই সাবস্টিটিউশনটা রিকোয়েস্ট হলো, করি। হুম। বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলবেন। এখানে তো বলতে হবে, আমি বলে সাবস্টিটিউশনটা তো হলো, লাভ আছে। আমি যদি মতিঝিল থেকে কারওয়ান বাজার যাই, তাহলে আমার দুইটা ওয়ে আছে, আমি বাই রোডও যেতে পারি, অথবা আমি ইয়ার মধ্যেও যেতে পারি, এই কি বলে যে মেট্রো। প্লে মেট্রো রেলের যেতে পারি। কিন্তু দুইটাতে হ্যাজার্ড থাকে, কিন্তু আমি সেটা বেশ কম করতে পারি। বাই রুটে গেলে আমার জ্যাম লাগতে পারে, অনেক দূর অ্যাক্সিডেন্ট হতে পারে। তুলনামূলকভাবে মেট্রোতে গেলে কম সময় লাগবে, এবং হ্যাজার্ডটাও কম হওয়ার সম্ভাবনা বেশি। এই যে একটার পরিবর্তে আর মোস্ট লাইকলি মিডিয়ামের মাধ্যমে আমার কাজটা সারা কম হ্যাজার্ডের মধ্যে, সেটা হচ্ছে সাবস্টিটিউশন। অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল অন্য কেউ বলেন, পরে ভাই না হইলে আপনি বললেন। ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল রাফসান ভাই বলতে পারবেন? জি স্যার, পারবো বলেন স্যার। প্লিজ। হ্যাঁ, বলেন বলেন। ভাই শোনেন, আপনারা বলি, আপনাদের সবচেয়ে হইলো কি, আমার সামনে বলা মানে আপনি নিরাপদ। আমার সামনে বইলে অভ্যস্ত হইলে আপনি 1,000 1 লাখ লোকের সামনে বলতে পারবেন, কেন আমি ভুল হইলে সংশোধন করে দিব। আর আপনি ভুল হইলো এটাও ভালো, এই শুরু করলেন, ভুল হওয়ার পর জানলে ওইটা আরো বেশি মনে থাকবে। হ্যাঁ বলেন, ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলটা বলেন। স্যার, ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল হলো কর্মীকে বিপদ থেকে বিচ্ছিন্ন করতে যন্ত্রপাতির নকশা বা কর্মক্ষেত্রে পরিবেশের পরিবর্তন করা। অনেক সুন্দর, উদাহরণ দেন। আম, উদাহরণ যেমন স্যার, আহ, যেমন ভেন্টিলেশন সিস্টেম ব্যবহার করে ধোঁয়া থেকে আপনার ধোঁয়া বা আপনার হলো বালিকণা অপসারণ করা। এটা হয়েছে, সুন্দর হয়েছে। আচ্ছা, গ্যারান্টিং মেশিন দিয়ে উদাহরণ দেন তো। এটা এটা বেশি আরো ইয়া, আপনার দুটোটাই সুন্দর হয়েছে, ইউনিক হয়েছে আর কি, ক্রিয়েটিভিটি হয়েছে। গ্যারান্টিং মেশিনে আপনি যে গিয়া দেখলেন যে গ্যারান্টিং মেশিনে ওয়ার্কফ্লোরে যে কাজ করতে আছে, ও ডিস্কের উপর কাভার নাই, হ্যান্ডেল নাই। এই উদাহরণটা বলেন। স্যার আমি আপনি বলেন বা যে কোনো কেউ বলেন, আমরা তো এখানে গ্রুপ ডিসকাশন করতেছি, যাতে সবার আয়ত্ত এসে যায়। এখানে আমরা যদি নিজের বন্ধুর মতো মনে না করি, শিখতে পারবো না। যে কোনো কেউ বলেন যাতে হইয়া যায়, বা অন্য কেউ বলতে পারেন। একজন নতুন আছে তো, তাই ওই জন্য ওনার চাপ দিচ্ছি না, আপনাদের কয়েকদিন ক্লাস হয়ে গেছে এই জন্য বলতেছি। হ্যাঁ বলেন, একটা উদাহরণ দিয়ে বলেন, না আমি বলবো, হয় আপনি বলেন নাহলে আমার বলতে দেন। স্যার, এটা আপনি বলেন। আচ্ছা, আপনি যেটা বলছেন এটা ঠিক আছে। যেমন আপনি লিফটিং এর কাজ করতেছেন, লিফটিং এর কাজ করার সময় মানে ওই রেডিয়াসের এরিয়ার চারদিকটা হার্ড ব্রেকেশন দিতে হয়, সাইনেজ দেখতে দিতে হয়, ব্যাংকসম্যান দিতে হয়, এটাও একটা ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল হইলো। অথবা প্ল্যাটফর্মে যে আপনি কাজ করলেন,
প্ল্যাটফর্মে যে কাজ করলেন, প্ল্যাটফর্মে কাজ করার পর ওই যে মিড ডিল, টপ ডিল, টু উপর দিলেন, এটা একটা ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলার। কিন্তু আমি সবচেয়ে এইটা উদাহরণটা মনে করুন, উডি তো আছি, একটা গ্যারান্ডিং মেশিন আমি গিয়ে দেখলাম ওয়ার্কার কাজ করতেছে। তো কাজ করতেছি গিয়ে দেখি যে ওই যে ডিস্ক আছে না, এগুলো অনেক রিস্ক, হাতটা দুই ভাগ হয়ে যাবে অথবা কপালও লাগতে পারে। তো ডিস্কের উপর কাভার নাই, হ্যান্ডেল নাই। তো ওরে আমি এরকম হইলে কাজ বন্ধ করে দিতে হবে। তারপর ওই যে কাভার লাগাইলেন, ডিস্ক কাভার লাগাইলেন, হ্যান্ডেল লাগাইলেন। তারপরে আগে তো অনেক হাই রিস্ক ছিল, তো এখন তো আমরা হাত গেলে কাভারের কারণে ওই যেটা আপনি বলতেছিলেন, ওই ডিস্কের মধ্যে লাগবে না, তাহলে হাত কাটবে কিভাবে? এটা একটা ইঞ্জিনিয়ারিং কন্ট্রোল হইলো। আর এডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলটা সবার বলতে হবে। এডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলটা এই যে এখানে ওয়ার্কিং হাইড আছে, স্ক্যাফোল্ডিং আছে, লিফটিং আছে, যত ধরনের কাজ আছে সব জায়গায় আপনি এডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল লাগবে। এডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল বলতে কি বুঝেন এটা সবাই বলেন তো। এটা কোনো অনেক ইম্পর্টেন্ট, আর এটা বলতে পারলে আপনি অনেক কিছু বললেন। স্যার, অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল হলো এটা হলো আপনার কর্মক্ষেত্রের পরিবেশটা নিরাপদ করা, কর্মীদের এটা নি- কাজের আচ্ছা, সময়সীমাটা কমিয়ে কমিয়ে দেওয়া, তারপরে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া। আচ্ছা, ওখানে গিয়ে আমার কি কি দেখতে হবে? এডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলের কাজে নিরাপদ আছে কিনা, কি কি দেখতে হবে? আহ, ওইখানে দেখতে হবে যে কোনো হ্যাজার্ড আছে কিনা। তারপরে স্যার ওখানে আপনার কর্মীরা পিপি পরছে কিনা। গুড। তারপর পারমিট টু ওয়ার্ক আছে কিনা। হ্যাঁ, গুড গুড, হ্যাঁ বলেন বলেন ভাই, আমি ওইটা জানতে চাইছি। ভাই আপনি যেটা বলছেন এটা হচ্ছে, হ্যাঁ, আপনি হতাশ করতেছি না, কিন্তু আপনার মোটা মোটা যে ডকুমেন্ট গুলো এটা দেখতে হবে। জি বলেন, আপনি সবগুলো বলেন। জি। পারমিট টু ওয়ার্ক সাইডে আছে কিনা সেটা দেখতে হবে। ফায়ার ব্ল্যাঙ্কেট আছে সাইড কিনা। স্পেস আছে কিনা কিনা, হুম। চেকলিস্ট আছে কিনা। হ্যাঁ জি জি, এটি মনে রাখবেন করে, এটা গুলো সব জায়গায় লাগবে, যে মেথড স্টেটমেন্ট আছে হ্যাঁ, কিনা, রিস্ক অ্যাসেসমেন্ট আছে কিনা, জব সেফটি অ্যালার্জ আছে কিনা, চেকলিস্ট আছে পারমিট টু কিনা, ওয়ার্ক আছে কিনা, চেক লিস্ট আছে কিনা, তারপর লাইটিং গ্রিন আছে টেক আছে কিনা, কিনা। আগে আগে এডি আছে কিনা, এডি আপনার দেখতে হবে। এডি অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলের মধ্যে পড়ে। তো এই জিনিসগুলো আপনার দেখতে হবে। এটি গুলো এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলটা গুলো একটা মজার ব্যাপার আছে। আপনি যে কথাগুলো বললেন, এই যে 10-12টা কথা বলেন বা 5-7টা কথা বলেন, এটা করলাম ইলেকট্রিক হ্যাজার্ডের সাথে লাগাইতে পারবেন, হট ওয়ার্কের সাথে লাগাইতে পারবেন, স্ক্যাফোল্ডিং এর সাথে লাগাইতে পারবেন, লিফটিং এন্ড রিগিং এর মধ্যে লাগাইতে পারবেন। তার মানে এক জায়গায় শিখলে আপনার 12 জায়গায় শিখে হয়ে গেল। এই কথাগুলো তার মানে 12 জায়গার জন্য প্রযোজ্য। তার মানে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলটা হচ্ছে একটা কাজের ক্ষেত্রে আমরা যে ডকুমেন্ট, কাজটা যে করতেছি ডকুমেন্ট গুলো সেফটি, থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ। সবকিছু জিনিস পরীক্ষা নিরীক্ষা বা সব ঠিক আছে কিনা দেখে এই যে হ্যাজার্ডটা কমানো, এটাই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল। রাইট রাইট রাইট। আচ্ছা, পিপি বলেন, আচ্ছা পিপি বলেন এই রাফসান ভাই আর মোহাম্মদ ফরিদুল আলম ভাই সারা পিপি বলেন। পিপি মানে হলো পার্সোনাল পিপি প্রোটেক্টিভ হচ্ছে কিট। পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট, যেটার মাধ্যমে আমরা আমাদের ফিজিক্যাল যে হ্যাজার্ড গুলো হয় সেগুলো থেকে রক্ষা পাই। এছাড়াও পিপি ছাড়াও আছে আমাদের হাতের জন্য হ্যান্ড গ্লোভস, আই গগলস, ইয়ারবাডস, এরপর এই শো, সেফটি শো, এগুলো রয়েছে। হ্যাঁ সুন্দর হয়েছে, কিন্তু এটার সাথে একটু একটু কথা লাগাবেন যে আমি হেলমেট পরবো মাথাকে রাখার জন্য, হেলমেট পরার হ্যাঁ সময় হ্যাঁ, কি একটু হেলমেট, বলতে সরি হবে। সরি, এটা হেলমেট, স্যার হ্যাঁ, হ্যাঁ ভুলে গেছি, আমি হেলমেট। ইয়ারমাপ পরবো কানকে রক্ষার জন্য, সাউন্ড। জি জি বলেন, কে বলতেছেন বলেন। পিপি হলো যেমন মাথা সুরক্ষার জন্য হেলমেট পরতে হবে, জি হুম, মুখের সুরক্ষার জন্য সেফটি গগলস পরতে হবে। গুগলস, হ্যাঁ, শ্বাস ওকে, প্রশ্বাসের সুরক্ষার জন্য আপনার ইয়ারমাক্স, রেসপিরেটর মাস্ক পরতে হবে স্যার। জি জি। হাতের হুম, সুরক্ষার জন্য হ্যান্ড গ্লোভস পরতে হবে। পায়ের সুরক্ষার জন্য সেফটি শু বা বুটস পরতে হবে। করতে হবে। শরীর সুরক্ষার জন্য আপনার যে হাই, হাই ভিজিবিলিটি, হ্যাঁ মানে হাই বেশ করতে হবে, ভিজিবিলিটি যে ভেস্ট আছে বেশ সেটা। করতে হবে। দেখেন এই যে এখন কত সুন্দর হইলো, আপনি তো ওয়ার্কার নিয়ে কাজ করবেন ভাই, আপনি হয়তো ইঞ্জিনিয়ার, সেফটি অফিসার, ওখানে তো এরকম আছে 8 পাস, আবার কোনো পাসই না, ওয়েল্ডার আছে বেতন পাবে অনেক বেশি, কিন্তু ও মানে মানে আপনি যখন বেতন দিবেন ফাইনও দিতে পারবে না, অনেক বেতন পাবে, ওরও আপনার বুঝাইতে হবে। তাইলে ওরে স্যার বুঝাইতে গেলে তো এখানে এরকম একটা জিনিস, ফাইনও বলছে। এই যে আমি
ওয়ার্ক ইন হাইট, অর্থাৎ আমি উপরে যদি কাজ করি, সেখান থেকে কোনো কারণে যদি আমি পড়ে যাই লিফট থেকে, ইয়া থেকে, এই যেটার উপর আমরা ঝুলে থাকি ওটাকে কি বলে স্যার, পিছনে ব্যাগ থেকে ঝুলে থাকি? সেফটি আচ্ছা, আপনি হার্নেস। কি ফুল বডি হার্নেস বলতেছেন? ফুল বডি হার্নেস, ফুল বডি হার্নেস হবে যে, হ্যাঁ ঠিক আছে, ফুল বডি হার্নেস। বুঝছে। তারপর ফুল বডি হার্নেসের পরে আবার একটা সেকেন্ডারি থাকে, মানে সেফটি নেট থাকে। ওই সেফটি নেটের মধ্যে পড়ে থাকে। তো ফুল বডি হার্নেসে ওখানে 30 মিনিট ঝুলে থাকা যায়। 30 মিনিটের মধ্যে হুম ওখানে হুম। তার ব্লাড সার্কুলেশন, এটা পড়াইছিলাম, ব্লাড সার্কুলেশন নষ্ট হয়ে যায়। তো এই 30 মিনিটের মধ্যে তার উদ্ধার করতে হয়। আপনি কে জানি বলছিলেন করছি কিভাবে স্যার। উদ্ধার করবো, আমি বলছিলাম মেনলিফের মাধ্যমে উদ্ধার করে, এক্সারসাইজের মাধ্যমে উদ্ধার করা যায়। এই জিনিসগুলো মোস্ট রেস্কিউ টিম ইম্পর্টেন্ট। থাকে তো। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। এই যে এখানে রিস্ক অ্যাসেসমেন্ট করার জন্য এই রিস্ক অ্যাসেসমেন্ট 5টা স্টেপ আছে। আমরা হ্যাজার্ড চিনতে হবে। হ্যাজার্ড চিনতে, হ্যাজার্ড দ্বারা কে কি ক্ষতি হইলো, কার ক্ষতি হইলো, কি ক্ষতি হইলো। মনে করেন এখানে হ্যাজার্ড হইলো কি, হ্যাজার্ড হইলো এখানে ওয়েল্ডার কাজ করছে, ওয়েল্ডারে হাত পুড়ে গেছে। তো মানে কি ক্ষতি হইলো, হাতের ক্ষতি হইলো, কার ক্ষতি হইলো, ওয়েল্ডারের ক্ষতি হইলো। এখন এটার জন্য কি কি, এই যে হাতের ক্ষতি যাতে না হয়, ওখানে তো একটা স্পার্ক আছে। মনে করেন এখানে ওয়েল্ডার কাজ করতেছিল, এখানে একটা স্পার্ক, এই যে এখান থেকে কাজ করার সময় এবং কাজ করার সময় একটা স্পার্ক এসে আগুন লেগে গেছে। তো এই আগুনটা থামানোর জন্য কমপক্ষে 7-8 ধরনের কন্ট্রোল মেজার আছে। এই কন্ট্রোল মেজারটা কিভাবে বলতে পারবেন কে? হটওয়ার্কের কাজ করলে যে ফায়ার 7-8 এক্সটিংগুইশার ধরনের আছে। control- হ্যাঁ বলেন, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ তারপর। ওই জিনিসটা আমাদের দূরত্ব, নিরাপদ দূরত্ব বজায় রাখা। আর ইলেকট্রিক ডিসকন্টিনিউশন। আচ্ছা, আর কেউ বলতে পারবেন এখানে 10টা, কমপক্ষে 10টা কথা আসতে হবে, ওয়ান বাই ওয়ান। এই জিনিসগুলো বলতে হবে, তাহলে আমার এই যে স্পার্কটা থেকে বাঁচার জন্য আমার প্রথম বলবেন, সিরিয়াল ভাবে বলবেন, আজকে মনে রাখেন। আমি যে কথাটা বলবেন এই ভিডিওটা দেখবেন, এইভাবে মনে রাখবেন, এরকম প্রতিটার সাথে লাগাবেন। আমি যেখানে কাজ করব এই চারদিক দিয়ে ব্রেকেশন দিতে হবে। একটা ব্রেকেশন গেল, হুম। এটার ভিতরে হাউস কিপিং করতে গেলে 2টা গেল, সাইনেস লাগাইতে গেলে পরিষ্কার 3টা পরিচ্ছন্নতা। গেল। হ্যাঁ, সাইনেস লাগাইতে হলো 3টা গেল, ফায়ার এক্সটিংগুইশার থাকতে হবে সাইনেসটা কি, 4টা গেল। সাইনেসটা কি? মানে হট ওয়ার্ক ইজ গোয়িং অন, আনঅথরাইজ এন্ট্রি, মানে হট ওয়ার্কের কাজ করতে ইয়েস। হচ্ছে, মানে বাইরের লোক ঢুকবেন না, এই যে এটা হলো সাইনাস, মানে সতর্ক নো করেন সাইনাস। ইন্টারাপ্ট। বাইরের লোক ঢুকবে। তাহলে আমার কি হইলো, আমরা হাউস কিপিং করলেন একটা গেল, স্টেশন দিলেন 2টা গেল, তারপর সাইনেজ লাগাইলেন 3টা গেল, ফায়ার এক্সটিংগুইশার 4টা গেল, ফায়ারও আছে 5টা গেল, এই যে বাইরে 5টা হয়ে গেল। তারপর কি, তারপর আবার ওয়েল্ডার আছে, এই যে ওয়েল্ডারের তো ভিতর কাছে, ওয়েল্ডারে হেলমেট লাগবে, ওয়েল্ডারের ফেসিয়াল লাগবে, সেফটি গোগল লাগবে, হ্যান্ড গ্লোভস লাগবে। তারপরে কি লাগবে, ওয়েল্ডিং ড্রেস লাগবে, ওয়েল্ডিং ড্রেস এয়ার মার্ক থাকবে, সেফটি শো থাকবে। তাহলে 10টা হয়ে গেল না? হয়ে গেল। তাই এরকমই আমরা বলতে হবে। তাহলে এখন আমরা 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 এখন ইয়া করব, আরেকটা দিবে, এইভাবে যদি শিখেন ভাই, অনেক উপরে উঠতে পারবেন। আমি আরেকটা দিব এখন এখানে, ওইটাতে আমরা বলেন তো, দেখেন পারেন কিনা। এই জিনিসগুলো বুঝতে পারলে এখন আমরা তো, আসল কাজ হইলো কি জানেন, আসল কাজ হইলো আপনার রিস্ক কমানো, হ্যাজার্ড কমানো। এইটা হইলো আসল কাজ। তা আমরা তাহলে বলতে পারি না, তাহলে কি বাকিগুলো নকল করবো? নকল না, কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখন আপনি মনে করেন এই যে এখানে, এখানে হইলো কে, এখানে সাসপেনশন নোটের নিচে আছে, বা রিগারম্যান, ব্যাটসম্যান আছে, ওখানে ব্যাটসম্যানের লিফটিং এর কাজ চলতেছে, এখানে লিফটিং এর কাজ চলতেছে, এই এরিয়াটার মধ্যে লিফটিং এর কাজ চলতেছে। লিফটিং এর কাজ চলতে যে কোনো একটা ওয়েট একজনের উপরে পইরা, ওতে একদম ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, ওই তো ভিতরে দিকে হয় না। এই যে এখানে আছে, এখান থেকে নিচে যে পড়বে লোকটার উপরে, এরকম হয় কেন? আচ্ছা যাক, এটা পইরা হচ্ছে গার্ড না থাকার কারণে, সব গার্ড। এরপর এখন নিচে যে হাঁটবে তার মাথার হেলমেটটা ভালোভাবে না পরার কারণে। হুম, আর কি থাকতে পারে? এই যে আবার ইয়া করবে আরেকটা যে হচ্ছে কাজ করার ভিতরে নো এন্ট্রি, যেটা আমাদের ইয়া থাকে,
সেটা না থাকার কারণ হতে পারে। আনঅথরাইজ এন্ট্রি। আনঅথরাইজ আনন্দরে এন্ট্রি। তাহলে এখানে আমরা কি পড়ছিলাম, এই যে লিফটিং এরিয়া, এই এরিয়াটার মধ্যে কি থাকতে হবে? এরিয়াটা একটা back- আপনার বাউন্ড করে দিতে হবে। বাউন্ডারিটা সিল করে দিতে হবে, মানে মানুষ না ঢুকে মতো। হ্যাঁ, অনেক কথা, সুন্দর সুন্দর কথা আসতেছে, আর কি লাগবে? এরপর হচ্ছে ওয়ার্কার থাকবে থাকবে। যে সেফটি, সে সেফটিটা থাকতে হবে। তার সেফটি মেজর যেগুলো আছে সেগুলো তার মেনটেন করতে হবে, কিন্তু তাহলে সেফটি রিস্ক মেজার গুলো মিটিগেট তো, হবে। হ্যাঁ মানে আপনার তো বলতে হবে, সিরিয়ালি বলতে হবে, এটা প্র্যাকটিস করবে। এই যে আমি বলি দেখেন, তাহলে সে এটা এখানে লিফটিং করতেছে কিরম দিয়া, তাহলে হার্ট ভেরিফিকেশন গেল, তারপর কি সাইনেজ গেল, তারপর ব্যাটসম্যান গেল, এই তিনটে গেল। তারপরে এখানে কি, যারা কাজ করবে সবাই কম্পিটেন্ট হইতে হবে, যারা স্যার কাজ একটু করবে স্লো বলবেন, আমি একটু বুঝতে কষ্ট হচ্ছে, একটু স্লো আচ্ছা আমি বলবেন। ষোলো বলি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, কে বলছেন ভাই এটা? ফরিদুল আলম বলছিলাম। হ্যাঁ ভাইয়া, এখানে আমরা কাজ যে করবে সিগন্যাল ম্যান, তারপর ব্যাটসম্যান, হুম। তারপর ওই যে অপারেটর, ওরা সব কম্পিটেন্ট হইতে হবে না? হ্যাঁ, অবশ্যই কারণ থার্ড পার্টি সার্টিফিকেট থাকতে হবে না? থাকতে হবে। তারপরে এই যে সাসপেনশন লোডের নিচে তো লোক থাকা যাবে না। যাবে না। তারপরে যে লিফটিং গিয়ার গুলো থাকবে যেটি দিয়ে বাঁধবে, ওই যে ওয়ার সিলিং ওয়েব সিলিং, এটি কি মানে ওই যে চেকলিস্ট দিয়ে ইন্সপেকশন করা থাকতে হবে না? তারপর কেরিনের থাকতে হবে। ইন্সপেকশন থাকতে হবে না? এখানে পারমিট থাকতে হবে না? এখানে জেএসএ থাকতে হবে না? এখানে রিসেসমেন্ট থাকতে হবে না? এই জিনিসগুলো আনবেন। এখানে এনভায়রনমেন্ট সুন্দর থাকতে হবে না? অ্যাক্সেসিবল থাকতে হবে না? এখানে গ্রাউন্ড সারফেসটা পর্যাপ্ত শক্ত লাইট থাকতে হবে থাকতে না? হবে। এখানে এই যে কতগুলো কথা এসে গেল। কমপক্ষে এরকম যদি হয়, মানে 15টার মধ্যে 10টা বলার প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আপনার হয়ে যাবে। আপনাদের তো ভিডিও দিতেছি, ভিডিও গুলো একটু দেখবেন, একটা দিয়া একের মধ্যে একের মধ্যে 12টার মধ্যে লাগাই দিবেন। এই কথাগুলো তো বুদ্ধি শিখাই দেয়। এই যে আপনি মেথড ইনস্ট্রুমেন্ট বলতেছেন, রিসেসমেন্ট বলতেছে, এটি কেন বারবার বলি? আপনি বিরক্ত হইতে পারমিট বলতে, এই 5-7টা তো যে কোনোটার সাথে লাগানো যায়। আপনি লিফটিং হইলেও লাগানো যায়, স্ক্যাফোল্ডিং হইলেও লাগা যায়, ওয়ার্কিং হাইড হইলেও লাগানো যায়, হট ওয়ার্ক হইলেও লাগানো যায়। উডি লাগাবেন আর সাথে সাথে আরো কয়েকটা লাগাই দিবেন, দেখবেন 10টা হয়ে গেছে। এখন আপনি কি করলে, রিস্ক কমাইলে রিসেসমেন্ট হয়ে গেল, রিস্ক কমাইলেন জিএস হয়ে গেল, রিস্ক কমাইলেন পারমিট হয়ে গেল। এই জন্য এটা রেকর্ড রাখতে হবে। তো এই যে রেকর্ড রাখলেন, এই কাজ করতে গিয়ে আবার সমস্যা হইতে পারে, অডিট হইতে পারে, তখন এটা রিভিউ করতে হবে। এইটা হলো আসল কাজ। এই জিনিসটা মনে রাখবে। এখানে এইটাই বলছে যে কি, আমরা এই যে এখানে একটা জিনিস বলছে যে একটা কোম্পানিতে 5 জনের বেশি লোক হইলে ওখানে সেফটি মেজার থাকতে হবে, ওখানে রিসেসমেন্ট জেএসএ এগুলো থাকতে হবে। তাহলে একটা জিনিস মনে রাখেন, একটা কোম্পানির 5 জনের বেশি হইলে তাদের সেফটির কথা চিন্তা করতে হবে। সেফটির কথা চিন্তা করলে এডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল লাগবে, আর এডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল তো বোঝেন, সবগুলো বোঝায়। তারপরে এই কাজটা রিভিউ করতে হবে ঠিক মতো আছে কিনা। তারপরে যে হ্যাজার্ড আইডেন্টিফাই করতে হবে, আমরা চারদিকে তাকাইতে হবে এখানে হ্যাজার্ড আছে কিনা, চারদিকে তাকায় হ্যাজার্ড আছে কিনা এটা বুঝতে হবে। কি বুঝতে হবে? প্ল্যান্ট আছে, ইকুইপমেন্ট আছে, লোকজন কিভাবে কাজ করতেছে এটা দেখতে হবে। এখানে কেমিক্যাল ব্যবহার করলে সে সেফটি ডাটা শিট ব্যবহার করে কিনা, এই যে কি আনসেফ কাজ করতেছে দেখছেন, সবাই আনসেফ। কেমিক্যাল ডাটা শিট আছে কিনা, তার সেভে আছে কিনা এটা জানতে হবে। আগে যে অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট হয়েছিল, কি কারণে হয়েছিল ওইটা জানতে হবে। তো ওই যে কারণে হয়েছে ওইটা না করলে তো অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট হবে না। এই জিনিসগুলো আপনার জানতে হবে, জানি না আমরা কাজ করতে হবে। বোঝা গেল? আপনার ভিডিও দিচ্ছি, এটা তো জানতে হবে। রিস্ক হয় 3 ধরনের, একটা হাই রিস্ক হয়, মিডিয়াম রিস্ক, লো রিস্ক। হাই রিস্কে কাজ করা যাবে না। হাই রিস্ক, মিডিয়াম রিস্ক এটা কি, এটা আমরা বিস্তারিত নিচে বলবো, এই যে এখানে। আচ্ছা এটা পরে আসি, এই জিনিসটা বুঝে আসি। আচ্ছা এটাই বুঝি, এটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। এই আপনার দুইজনে কথা বলেন, অন্যরা যে বলে না কি বোঝে না। এই যে ফর্মুলা মনে রাখবেন, এটা হলো রিস্ক কমানের ফর্মুলা। রিস্ক সমান সেভারিটি ইনটু লাইকলিহুড, রিস্ক সমান কনসিকুয়েন্স ইনটু লাইকলিহুড। এটা দেখে দেখে সবাই বলেন তো, এটার উপরই রিস্ক কমাবো। রিস্ক সমান সেভারিটি ইনটু লাইভলিহুড, অথবা রিস্ক সমান কনসিকুয়েন্ট ইনটু লাইভলিহুড। হ্যাঁ এই যে, অন্যরাও বলেন।
যদি এটাকে বাংলায় বলি, রিস্ক সমান সমান ক্ষতির সম্ভাবনা এবং ক্ষতির পরিমাণ। আর কেউ বলেন, অন্যরা বলেন। আমি জোর করবো না, কেউ কি আর বলবেন? জি না, আমরা শুনছি শুনছি, বলেন। আচ্ছা, ঠিক আছে, শুনছেন, ভালো। এখানে এটা কেন বললাম, এটা অনেক ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কেন? এই যে এখানে 12 থেকে রিক যদি 12 থেকে 25 হয়, কাজ করা যাবে না। তারপর 8 থেকে 10 হইলে এটা সহ্য করা যাবে, কাজ করা যাবে, কিন্তু সুপারভিশন সম্বন্ধে কাজ করতে হবে। 1 থেকে 6 হইলে এটারে কাজ করা যাবে অ্যাকসেপ্টেবল। তাইলে এই জিনিসগুলো আমার যখন 12 থেকে 25 অতীত। এরকম হইলে কাজ করা যাবে না। আমরা মনে করেন এই যে এটা হলো 5 × 5, 5 × 5 = 25। এটা একটা উদাহরণ দিই। মনে করেন মোহাম্মদ ফরিদুল আলম ভাই গেছে ঢাকা চিড়িয়াখানায়, আর রাফসান ভাই গেছে হলো জঙ্গলে। দুই জায়গায় বাঘ আছে, বাঘে ধরার সম্ভাবনা বেশি কার? স্যার আমার জঙ্গলে। হ্যাঁ, যে জঙ্গলে তার। হ্যাঁ, যে জঙ্গলে গেছে এর লাইকলিহুডও 5, কনসিকুয়েন্সও 5, 25। তার মানে কি কাজ করা যাবে না? তাহলে এটা রিস্ক এক্সেপ্ট অফিসার এটা কমায় দেন। তা আপনি যদি একটা সাফারি পার্কের চিন্তা করেন, বাঘটারে একটা খাঁচার মধ্যে দিয়ে দিলেন, আর লোকজনে যে দেখতে যাবে ওটাও আলাদা একটা জায়গা করে দিলেন, তাহলে এই যে লাইকলিহুডটা তখন কি হয়ে গেল? লাইকলিহুডটা 1 হয়ে গেল। মানে খাসা বাংলে যখন ক্ষতি করবে তখন আমরা ক্ষতি হবে। এছাড়া লাইকলিহুড হয়ে যাবে 1 যখন আপনি খাসা দিয়ে দিবেন। তাইলে এখানে 5 × 5 ছিল, এখানে 1 × 5 এখন 5 হয়ে গেল। তার মানে এই কাজটা গুলো করা যাবে। তার মানে যে মোহাম্মদ ফরিদুল আলম ভাই যে গেছে, এর তো খাসা থেকেই বাড়িতে পারবে না। তার মানে সম্ভাবনা হলো 1। আর যদি বাইরে হয়ে যায় তাহলে ধরবে, তখন আবার কনসিকুয়েন্স হলো 5 হবে। তার মানে তার হলো 1 × 5 = 5। তার মানে এখানে রিস্ক নাই। এই জঙ্গলে করে অনেক রিস্ক। তো এই জন্য এই রিস্কটাকে কমাইতে হবে। এই কি দিয়ে কমাইতে হবে? এই যে আমরা যেমন ছোটকালে যারা আমরা পড়ছি না, A+B² সময় A²+2AC B+B², পরে এই ফর্মুলা দিয়ে বর্গ করতাম। তো এই যে এই রিস্ক সমান 7 × লাইভলিহুড, এটা দিয়ে আমার রিস্ক কমাইতে হবে। এটা পারমিটে কাজে লাগবে, এটা কি রিস্ক অ্যাসেসমেন্ট কাজে লাগবে, এটা জেএসএ কাজ লাগাবে, মানে রিস্ক কমাতে। এখনই আমি এটা দেখবো। স্যার এই সূত্রটা বলতে কি মানে ক্ষতির সম্ভাবনা এবং ক্ষতির আপনার পরিমাণ। ক্ষতির আচ্ছা, পরিমাণ দিয়েই আচ্ছা, আমাদের। হ্যাঁ, আমি এটার ফর্মুলাটা নিচে আছে, এটা আমি বুঝবো, আপনি এটা বোঝেন। তারপরে এই নিচে গিয়ে আমি এটা বুঝাইতেছি, একদম বাচ্চা মানুষের মতো বুঝাবো। এটা আপনি দেখেন কিভাবে, এটা কিভাবে আমি কি, তার মানে এটা বোঝেন যে লাইকলিহুড দিয়া সেভারিটি, লাইকলিহুড দিয়ে কনসিকুয়েন্সের গুণ করতে হবে। গুণ করে যদি সংখ্যা বেশি হয়ে যায়, 8 থেকে 10 হয়ে যায়, তাহলে তো এটা আপনি ওরে দিলেন, কিন্তু মনিটর এবং কমনের জন্য গুরুত্ব দিলেন। যখন 12 থেকে 25 হবে তখন আর কাজ করা যাবে না। এই ফর্মুলার মাধ্যমে বুঝতে হবে। তার মানে আমি বলছিলাম যে এখানে ভেরি লাইকলি হইলে ফ্যাটালিটি হবে, মারা যাবে, এটা 100% রিস্ক। লাইকলি হইলে মেজর ইনজুরি, ডিজেবল ইনজুরি হবে, একটা হাত বা পা চলে যাবে, এটা হলো 75% ধরতে পারেন। ফেয়ারলি লাইক হইলে কি, ইনজুরি ইলনেস টাইম অফ 4 দিন ট্রিটমেন্ট করার পর ঠিক হয়ে গেল, এটা হইলো। আনলাইকলি মানে মাইনর ইনজুরি, ফার্স্ট এড দিলে ঠিক হয়ে গেল। ভেরি আনলাইকলি মানে আপনি একটা ধাক্কা খাইছেন, 2 1 মিনিট ব্যথা পাইছেন, পরে ঠিক হয়েছে, এটা ধরা যায় না। তাহলে এই যে আমরা লাইভলিহুড, মানে 7 × লাইভলিহুড এন্ড এই যে রিস্ক সমান 7 × লাইভলিহুড, এটা বিস্তারিত নিচে দেখতেছি, তার আসতেছি। ওখানে গেলে আপনি এটা বুঝবেন, তারপর আবার এখানে আসবো। এই জিনিসটা বললে আপনি অনেক কিছু বলবেন, এই জিনিসটা না বললে আপনি অনেক কিছুই বললেন না। তার মানে রিস্কও কমাইতে পারবেন না, হ্যাজার্ডও কমাইতে পারবেন না। তাহলে তো আপনি সবার মতোই হয়ে গেলেন। সেফটি অফিসারের আলাদা গুণ হইলে ও দেখলেই বুঝে ফেলবে যে রিস্কটা কিভাবে কমাবে। তখনই আপনার ওয়ার্ক প্লেসে কদর বাড়বে, কোম্পানির কাছে কদর বাড়বে, বেতন বাড়বে, সব বাড়বে। তো সো এই জিনিসটা আপনি ভালো মতো বুঝবেন। এই যে এখানে আসুন, এই যে ফর্মুলা, এটা হলো রিস্ক অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স 5 × 5, আবার 3 × 3 হয়। কিন্তু
আপনার 5x5টি ব্যবহার হয়। এই যে আমি এখন শুরু করতেছি, এটা হলো ক্ষতির পরিমাণ, এটা হলো ক্ষতির সম্ভাবনা। তাহলে আমি কি করবো, এক দিয়ে একের এই এই যে ক্ষতিরে এই সেভারিটি দিয়ে লাইকলিহুড দিয়ে গুণ করব। এককে এক, দুই অকে দুই, তিন অকে তিন, চার অকে চার, পাঁচ অকে পাঁচ। তা আপনি বলতে পারেন আমার কি বাচ্চা? বাচ্চা না, মনে রাখার জন্য আমি করলাম। তার মানে এটা এই হইলো, এইটা হইলো। আবার আপনি যদি দুই দিয়া করেন তাহলে এটা করলে চার হয়ে যাচ্ছে, তিন দিয়া গুণ করলে ছয় হয়ে যাচ্ছে, কিন্তু এইটা করলাম ঠিক আছে। যখন দুই এর চার দিয়া করবেন আট, এটা করলাম মিডিয়াম হয়ে গেল। আবার দুই এর যখন পাঁচ দিয়ে দশ, এটা মিডিয়াম হয়ে গেল। আবার তিন দিয়া একের গুণ করবে, তিন দিয়া দুই এর, তিন দিয়া এরকম গুণ করবে। আবার পাঁচ দিয়া পাঁচের গুণলে 25। তো এইভাবে আমাদের রিস্ক কমাইতে হয়। তো আপনি মনে করেন একটা কন্ট্রোল মেজার নিলেন, যেমন আমরা হট ওয়ার্কের কাজ করবো, হট ওয়ার্কের কাজ করলে ওখানে 12টা, মনে করেন 12টা 10টা কন্ট্রোল মেজার আছে। তো আপনি 10টা কন্ট্রোল মেজার নেওয়ার পর আপনি কি দিলেন, 10টা কন্ট্রোল মেজার নেওয়ার পর আপনি দিলেন যে এই 3x3, 3x3 9। তাহলে 9 হইলে তো মিডিয়াম রিস্ক হয়ে যায়, এটা তো সেভ হইলো না। তাহলে আপনি কি করলেন, আপনি যে 10টার মধ্যে 10টা কন্ট্রোল মেজার মধ্যে মানে 6টা লেখলেন, 6টা লেখার পরে দেখলেন যে 3x3 মানে 9, তার মানে রিস্ক এখনো বেশি হয়েছে। তারপরে বাকি যে কন্ট্রোল মেজার গুলো আছে ওইটা আবার লিখবেন, এডিশন কন্ট্রোল মেজার, তার তখন আবার তখন কমবে। তখন কমবে, যখন 3x3 ছিল তখন 3x2 হয়ে যাবে, 6 হয়ে যাবে। এভাবে আমরা এটা শিখাবো, এই যে এখানে শিখাবো, এই যে এই জিনিসটাতে, এই যে এখানে দেখেন, এই যে হ্যাজার্ড, মানে আপনি স্ক্যাফোল্ডিং এ কাজ করবেন। তো স্ক্যাফোল্ডিং এ কাজ করলে কি হইলো, এখান থেকে কি হইতে পারে, কে পড়তে পারে, ওয়ার্কার পড়তে পারে, স্ক্যাফোল্ডার পড়তে পারে, কি পড়তে পারে, পা ভেঙে যেতে পারে। হ্যাজার্ড কি পড়ে যেতে পারে, কে ক্ষতি হইতে পারে, স্ক্যাফোল্ডার ক্ষতি হইতে পারে, ওয়ার্কার ক্ষতি হইতে পারে, কি হইতে পারে, পা ভেঙে যেতে পারে। পা ভাঙার জন্য কি করতে হবে, আমার ওই যে মিড ডিল লাগাইতে হবে, টপ ডিল লাগাইতে হবে, টো বোর্ড লাগাইতে হবে, 100% কি, 100% ফুল বডি হার্নেস করতে হবে, 100% টাই আপ করতে হবে। এডি করলেন, কইরা গিয়া দেখলেন যে এখানে সেভারিটি হলো 3, তারপর লাইকলিহুড তো 3, তাহলে রিস্ক হয়ে গেল 9। তার মানে রিস্ক কমে নাই। এখন আমার আর কি বাকি আছে, আপনি চারদিক দিয়ে ব্র্যাকেট দেন নাই, এখানে আমি চারদিক দিয়ে ব্র্যাকেট দিব। আপনি চারদিক দিয়ে সাইনেজ দেন না, আপনি সাইনেজ দিলেন। উইয়াল একটা হাউস কিপিং করেন না, হাউস কিপিং করলেন। তো হাউস কিপিং করার পরে পরে কি হইলো, মানে লাইকলিহুডটা কমলো, তখন 2x3 হয়ে গেল নাকি, 2x3 সমান সমান রিক সমান 6 হয়ে গেল। তখন আপনি একবার এক্সিস্টিং কন্ট্রোল মেজার নিয়েছেন, এক্সিস্টিং কন্ট্রোল মেজার নেওয়ার পর রিস্ক কমে নাই। পরে ফাদার কন্ট্রোল মেজার নিলেন, ফাদার কন্ট্রোল মেজারে কি নিলেন, আপনার বাকি ছিল যে চারদিক দা ব্রেকেশন দেন নাই, চারদিক দা সাইনেজ দেন নাই, হাউস কিপিং করেন নাই। তা আগে যতটুকু কমছে এখন এটা কমা, এইটা দেওয়ার কারণে আরো রিস্ক কমলো, আরো হ্যাজার্ড কমলো, মানে লাইকলিহুডটা সম্ভাবনাটা কমলো। ওখানে 3x3 9 ছিল, এখানে যে আপনি ব্রেকেশন দিলেন সাইনেজ দেওয়াতে এখানে সম্ভাবনাটা আরো কমছে, কমাতে 2x3 হয়ে গেছে, এতে 6 হয়ে গেছে। 6 হইলে কি আমি কাজ করতে পারবো। এটা কে নিল, সেফটি অফিসার নিল। কত দিনের জন্য নিল, 10 দিনের জন্য নিল। আপনি কি বুঝতে পারছেন কেউ কিছু? হ্যাঁ স্যার, বুঝছি। এটা বুঝতে পারলে তো আলহামদুলিল্লাহ, 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 এটা বোঝা তো আমরা অনেক যতই কঠিন। সেফটি মেজার্স গুলো মেনটেন করবো হার্ডলি স্ট্রংলি, ততই আমাদের লাইভলিহুড কমবে। আর যদি লা- লাইভলিহুড যদি কমে যায়, না সেভারিটি যখন আমার কমে যাবে, তখন আমার লাইভলিহুডের সাথে গুণ করলে পয়েন্ট কম আসবে। কম আসলে সেটা আমরা সেফটি অর্থাৎ কাজ করার জন্য গ্রিন জোন পাবো। হ্যাঁ, আপনারা যেটা বলছেন ঠিক বলছেন। তা আপনি একটা জিনিস মনে রাখেন, আজকের ক্লাসে একটা জিনিস মনে রাখেন, আমরা আইএস কোর্স আছে তো ওখানে, এই জিনিসটা মনে রাখবেন। আমরা যত কন্ট্রোল মেজার আছে ইচ্ছা করে দুই তিনটা হাতে রেখে দিবেন, কেননা আমার ওই আইওসে এটা ইংল্যান্ডে যাবে আপনার ওই অ্যাসেসমেন্টটা, এতে হাতে রেখে দিবেন, ইচ্ছা করে আপনি 9 বানাবেন, তারপরে ইচ্ছা করে আবার এডিশনাল দিবেন, এডিশনাল দিয়ে আবারও কমাবেন, কেন এই ফর্মটা তো ফিল আপ করে পাস করতে হবে। এই জন্য আপনি করবেন রিস্ক অ্যাসেসমেন্টে আর জিএসএ এরমই লাগে। আপনি যতই কন্ট্রোল মেজার নেন
ওয়ার্ক প্লেসে গিয়ে দেখবেন যে আরো একটা তো নেওয়া দরকার ছিল, তখন এইরকম তখন এই ফর্মুলাটা কাজে লাগবে। তো এই জন্য আপনি এখন থেকে চেষ্টা করবেন, যদি আপনার কন্ট্রোল মেজার 10টা হয়, বুদ্ধি কইরা আপনি 8টা নিবেন, এক দুইটা রাইখা দিবেন। ইচ্ছা করি আপনি রিস্ক বেশি দেখাবেন, আবার দুইটা লাইকা ইচ্ছা করে রিস্ক কমান, তাহলে আপনি রিস্ক বাড়াইতে কমাইতে যে পারলেন, এখান থেকে আপনার ধারণা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমার কি কথা বোঝা গেল? জি জি স্যার। একই জিনিস এক্সেসমেন্টে। আচ্ছা, পারমিট টুটা আমি উপরে পারমিটের আমরা উপরে কাজ করছি, কাজ করতে গেলে পারমিট লাগে। নো পারমিট নো ওয়ার্ক, ইলেকট্রিক পারমিট লাগে, হট ওয়ার্ক পারমিট লাগে, স্ক্যাফোল্ডিং এর পারমিট, লিফটিং এর পারমিট লাগে। আগে পারমিট থাকতে হয়। হিউম্যান ফ্যাক্টর মানে তাহলে লোকের অতিরিক্ত শিফটিং এ কাজ করা যাবে না, সকালে করাইছেন আবার বলতে হবে না বিকালে আসতেই হবে, এটি করা যাবে না। কাজের লোড দেওয়া যাবে না। তারপর পারমিট সিস্টেম থাকতে হবে, পারমিটে কাজ করতে হলে পোয়ারলি স্কিল হইতে হবে না, কম্পিটেন্ট হইতে হবে। যে ইনকম্পিটেন্ট বলছে, তার মানে স্কিল থাকতে হবে, তার নলেজ থাকতে হবে, ট্রেনিং থাকতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে, পারমিটের উদ্দেশ্য থাকতে হবে, কত ধরনের পারমিটে বসতে হবে, তা পারমিটের বিষয়বস্তু থাকতে হবে, পারমিট করলে কি করতে হবে, পারমিট করার জন্য যে মানুষের যে কমতি আছে, কমতি কমানোর জন্য পারমিট করার সময় তার ইনফরমেশন করতে হবে, ইনস্ট্রাকশন করতে হবে, ট্রেনিং দিতে হবে। ট্রেনিং দিলে হবে না, সুপারভিশন করতে হবে। আমি একটু দ্রুত বলতেছি, ক্লাস তো পরে হ্যাঁ শেষের হ্যাঁ দিকে অবশ্যই। কোনো বোঝা যাচ্ছে তো না? সমস্যা হচ্ছে না তো? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে, এগুলো তো আগেই পড়ছি। বোঝা যাচ্ছে এটা বোঝা আগে যাচ্ছে। পড়ছে পারমিট দেখি। টু ওয়ার্কে এগুলো ছিল। হ্যাঁ, হ্যাঁ। পারমিট টু ওয়ার্কে কাজ করতে হইলে আপনার সেফটি ইনফরমেশন পুরোপুরি দিতে হবে, মেনটেনেন্স ইনস্ট্রাকশন দিতে হবে, পিপি পড়তে হবে, সঠিক পিপি করতে হবে। আপনি কি ধরনের পারমিট নেবেন, ইকুইপমেন্ট এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে পারমিট করতে হয়, এক্সকাভেশন করলে পারমিট করতে হয়, হট ওয়ার্ক করলে পারমিট করতে হয়, কোল্ড ওয়ার্ক করলে পারমিট করতে হয়, রিপেয়ারিং সেলস করলে পারমিট করতে হয়, ভেসেল এন্ট্রিতে পারমিট করতে হয়, ওয়েস্ট ডিসপোজাল হইলে পারমিট করতে হয়, আইসোলেশন কাজ করলে পারমিট করতে হয়। পারমিট সম্বন্ধে আপনি কি পুরা পুরা যে পারমিটের যে পুরা পুরা রিকোয়ারমেন্ট আছে, পারমিটের সাথে রিকোয়ারমেন্ট কি, পারমিটের সাথে জিএসএ থাকতে হয়, তারপর পারমিট টু ওয়ার্ক থাকতে হয়, যে এটা আমি বারবার বলতেছি, বিরক্ত আসতে পারে, এটি থাকতে হবে, এই যে মনে রাখতে হবে, যাতে একদম নখের দর্পণে এসে যায়। পারমিটের যে অথরিটি, যার এই যে পারমিটের জন্য অথরিটি ইস্যুয়ার থাকে, এর থেকে পারমিট নিতে হবে। পারমিট নিতে হবে বা প্রতিদিন রিভিউ করতে হবে, ইন্সপেকশন করতে হবে। শুধু রিভিউ করলে হবে না, পারমিটটা কি মেনটেন করতে হবে, ডকুমেন্ট হিসেবে এক্সিলেন্স দেখাইতে হবে। হিউম্যান ফ্যাক্টর বলছি যে তার কাজে চাপ দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না, শিফটিং অধিক সময় দেবে, আচার ব্যবহার ভালো করতে হবে, সাইকোলজি হ্যাজার্ড করা যাবে না। এরকম এক কথা বলছে, আপনি সেফটি অফিসার হিসেবে ও কাজ করবে কি, ওই কথাই ওর ভিতরে ঘুরতেছে। আমি বলতেছি, এই এই তুমি এটা নিয়ে আসো তো। ও ওইটা আর কি শুনবে, ওরে যে আপনি এক কথা বলছেন ওইটাই ওর ভিতরে ঘুরতেছে, এটা আমাদের প্র্যাকটিক্যাল। এবং অনেক সময় এরকম মারতেও চায় ওয়ার্কাররা, অনেক সময় ইঞ্জিনিয়ারের মারে। এই জন্য ওয়ার্ক প্লেসে অনেক ভালো ব্যবহার করতে হবে। আমরা ভালো ব্যবহার দিয়া ও জান দিয়া দিব। আমরা যে সেফটি অফিসার গিয়া আপনি উল্টা সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছে? ওরে যে নগদ আপনি 10,000 টাকা দিলে যা হইতো এর চেয়ে বেশি খুশি হবে। ওরে সারাদিন আপনি যা বলবেন সে দৌড়ে দৌড়ে শুনবে। দেখেন আপনি একটু ভালো ব্যবহারের কারণে। আর খারাপ ব্যবহার করবে, উল্টা করবে, ওয়ার্কার দিকে কি হয়েছে, জি গ্রুপ ফিল স্যার। করবে, গ্রুপ ফিল করে আপনার ধরবে। এই জন্য সেফটির ভালো ব্যবহার করতে হবে, তার রিস্ক অ্যাসেসমেন্ট কইরা কাজ করতে হবে, তার কমিউনিকেশন করতে হবে। তার যদি সে ফ্লামেবল হয়, কোরসিভ হয়, এক্সক্লুসিভ হয়, বিভিন্ন জোনে কাজ করে, ইলেকট্রিক কাজ করতে হবে। তারপরে এই কাজ গুলো জন্য কত সময় লাগতে পারে, কয়দিনের জন্য করবে, এটা জানতে হবে। কাজ করার পর ডকুমেন্ট গুলো কি তার রিটার্ন দিতে হবে। এইভাবে কাজ করতে হবে। তো এই জন্য এই ক্লাসটা আমি নিছি। এটা আয়ুষ করছে, এই জিনিসগুলো জানা যায়। এই উষাতে খুব কম জানা যায়, তো এই জন্য আমি দেখছি যে এখানে 4-5 জনই উষা কোর্স করতেছে, আয়ুষ করে না, এই জন্য ডিপলি আলোচনা করলাম। তাহলে আমি কিভাবে হ্যাজার্ড কমাই, রিস্ক কমাই, এগুলো আপনারা আমি প্র্যাকটিক্যালি দিব। মানে রিস্ক অ্যাসেসমেন্টের আলাদা ভিডিও আছে, পারমিটের আলাদা ভিডিও আছে, তারপর সবকিছুর আলাদা ভিডিও আছে ভাই, এটি আপনি দেখতে হবে, বুঝতে হবে, দেখলেই পারবেন। তাই এইরকম সুযোগ যদি আর না নেন, তাহলে কি হবে, আপনি একটা কোর্স করে অনেকগুলো শিখতে পারলেন। তো আশা করি আপনারা এইভাবে শিখবেন, শিখলে আপনাদের কাজে লাগবে। আপনারা জানেন সেফটি অনেক হাই স্যালারি, ইনশাল্লাহ জব করতে পারবেন আপনি।